স্যার স্যার একটু দেরি করার জন্য আজকে। দেরি করার জন্য থ্যাংক ইউ। স্যার আমি অ্যাকচুয়ালি হসপিটালে ছিলাম, আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, আমাদের দারোয়ান অসুস্থ। আচ্ছা ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা সবাই? জি জি ভালো আছি স্যার। তাহলে আমরা কি শুরু করব? জি মনে হয় করা যায়। স্যার একটা কথা বলতে পারি স্যার? জি স্যার, একটা কথা না অনেক কথা বলেন, সমস্যা নাই। স্যার আজকে ট্রেন্ড আর সিজনালিটি ওইটা ক্যালকুলেশনটা দেখানোর কথা ছিল স্যার। আমি জানি, এটাই আমি আজকে দিয়ে শুরু করতেছিলাম। এটা আমি আপনাদের বই দেখছি, বুঝছেন? এখন আপনাদের বইয়ে আসলে যে ক্যালকুলেশন গুলা করা আছে, এরা কেন যেন সরাসরি ওই কি বলে এক্সেল এর সূত্র দিয়ে সরাসরি ওইটা ওরা বসাই দিছে, বুঝতে পারছেন স্যার? জি স্যার। কিন্তু আসলে এটা আপনি আমি যদি এক্সেলে করতে যাই তার জন্য আলাদা ট্রেনিং বা ওরিয়েন্টেশন দরকার। সেই জন্য আমার একটু সময় লাগবে, একটা সপ্তাহ সময় দেন। বাট ম্যাথমেটিক্যাল প্রসিডিওর দেয়ার ইজ ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল প্রসিডিওর। একটা হচ্ছে যে কোনো ম্যাথ এখন আমরা ক্যালকুলেশন করতে গেলে আপনি সফটওয়্যারে করতে পারেন, আপনি এক্সেলে করতে পারেন। এক্সেলে কিন্তু অনেক কমপ্লেক্স রিগ্রেশন রান দেওয়া যায় মোটামুটি, বুঝে আসছে স্যার? জি স্যার। কিন্তু একটা হচ্ছে যে এক্সেলে আপনার কিছু কমান্ড দিয়ে সেটাকে বের করে ফেললেন, এটা এক জিনিস। দ্বিতীয়টা হচ্ছে আপনি যেটা করবেন আসলে হাতে কলমে শেখা। দেখবেন যে কোরিলেশন, রিগ্রেশন, এটা কিন্তু এক্সেলে অথবা ওই স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যারে একটা কমান্ড দিলেই রেজাল্ট দিয়ে দেয়, তাই না স্যার? জি স্যার। কিন্তু স্যার আসলে এটা অনেকটা কি মিনিটেপ ইউজ করার মতো, মিনিটেপ ইউজ করার মতো কোনো কিছু আছে কিনা এখানে? যেমন আমরা যে সিক্স সিগমা যখন করছিলাম তখন মিনিটেপ এর একটা অপশন ছিল আর কি, সব ক্যালকুলেশন গুলা। যে কোনো ক্যালকুলেশনের জন্য আপনার ডিফারেন্ট সফটওয়্যার আছে, আপনি এক্সেল ইউজ করতে পারেন, আবার স্পেশালাইজ সফটওয়্যারও আছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি বলেন যে স্যার আমি সফটওয়্যার ইউজ করে ক্যালকুলেশন করব, তাহলে একটা বিষয়, আপনি যারা সফটওয়্যারে ওই কমান্ডটা শিখবেন যে কিভাবে ট্রেন্ড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে লেভেল ক্যালকুলেশন করতে হয়, কিভাবে সিজনালিটি ক্যালকুলেশন করতে হয়। আর একটা হচ্ছে যে না স্যার সফটওয়্যার তো আমি শিখবো, আর একটা হলো হাতে কলমে শেখা, যে আমার কিছু ডেটা থাকবে, ওই ডেটা থেকে আমি নিজে ক্যালকুলেশন করব। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এখন যেহেতু সফটওয়্যারের যুগ চলে আসছে, এমন মনে হয় সবাই সফটওয়্যার। হ্যাঁ, একটা হচ্ছে যে যেহেতু এক্সেলে এটা করা যায়, আমরা এক্সেলেও করব, প্লাস হচ্ছে আসলে এক্সেলে করলে যেটা হয় যে আমি যেটা বলছিলাম যে এক্সেলে করলে ভুলে যাবেন বা ট্রেনিং নেবেন, বা অনেকে ট্রেনিং নেওয়া যাবে না, বা আমাদের অনেক সময় বেশি লাগবে। অর্থাৎ আমি চেষ্টা করি ম্যাথমেটিক্স এর আসলে পিছনের যে ক্যালকুলেশন গুলো আছে এগুলো জানা থাক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, আর যেহেতু আজকে টাইমটাও শর্ট, আমি হঠাৎ করে ভাবছি ক্লাস হবে না, পরে দেখলাম যে না হবে। নেক্সট ক্লাসে অর্থাৎ বোধহয় শুক্রবারে নেক্সট ক্লাস, এখানে আমরা খুব বেশি সময় লাগবে না, একটা উদাহরণ দিয়ে অঙ্ক করলে এটা 5-10 মিনিটের ব্যাপার। আমরা যেটা করব, আমরা ট্রেন্ড, লেভেল, সিজনালিটি ক্যালকুলেশন হাতে কলমে করব, এবং আশা করি আমরা এক্সেলেও সেটা করতে হবে। ঠিক আছে স্যার? জি স্যার। জি স্যার। আরো বাচ্চা কান্নাকাটি করতেছে, কে? সবাই একটু খেয়াল করবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা যাতে। এই আজকের এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্স আছে। আজকের ম্যাথমেটিক্সটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, বাট এই
কারো যদি মনে হয় যে না স্যার আমার দরকার, ওই একইভাবে এটা আমরা সলভ করব। প্রয়োজন হলে দেখা হলে একটা এক্সট্রা ক্লাস নিয়ে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো সলভ করা যায় কিনা ওইটাও ভেবে চিন্তে দেখা হবে। লাস্ট আমি বলছি ফোরকাস্টিং, আজকে লাস্টে আমরা একটা ওয়ার্ড বলছিলাম যে অ্যাগ্রিগেশন, অর্থাৎ ফোরকাস্টিংটা আপনার যত বেশি অ্যাগ্রিগেটেড হবে আপনার এটা তত বেশি ক্লোজ টু অ্যাকুরেট হবে, তাই তো স্যার? এরর টার্মটা তত, এররটা ফোরকাস্টিং এররটা তত কম হবে। এখন কথা হচ্ছে স্যার এই অ্যাগ্রিগেটটা কেন করব, কোন বেসিসে করব, কিভাবে করব? যেমন অনেক সময় দেখবেন যে অনেক সেলস ডেটাতে সিজনালিটি থাকে, একটা ট্রেন্ড থাকে, তাই না স্যার? এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে এই শীতের কাপড়ের ডিমান্ড ডিসেম্বর জানুয়ারিতে ইনক্রিজ করে, আবার গরম কাপড়ের ডিমান্ড মনে করেন যে মার্চ এপ্রিলে গিয়ে ইনক্রিজ করে, যে তখন আপনি যেটা ভাবেন যে এজ এ বিজনেস পার্সন অর এজ এ প্রডিউসার আপনি এটাকে ম্যানেজ করবেন কিভাবে? যেমন ওয়ালটনে কে আছেন স্যার? জি স্যার, আমরা আছি কয়েকজন। হ্যাঁ, কয়েকজন আছেন। আপনাদের যতটুকু মনে পড়ে ওয়ালটনের সিস্টেম হচ্ছে যখন এই ডিমান্ডটা ইনক্রিজ করে নরমালি এই আমাদের এই কোরবানির ঈদের আগে, তখন আমাকে যে ইনফরমেশনটা দিল স্যার, আমরা এই কি বললে টেম্পোরারি বেসিসে কিছু একটু একটু হায়ার স্যালারি দিয়ে কিছু এমপ্লয়ি বা ওয়ার্কফোর্স আমরা তাদেরকে নিয়োগ করি 2-3-4 মাসের জন্য। এই যে আমাদের ডিমান্ডটা রাইজ করে, এই ডিমান্ডের সাথে প্রোডাকশনের আমরা অ্যাডজাস্ট করার জন্য আমরা এদেরকে হায়ার করি এবং এই সময়টাতে আমরা প্রোডাকশনটা ইনক্রিজ করি। ব্যাপারটা কি এরকম? জি স্যার, তখন তো স্যার ফুল 3 শিফটে চলে তো প্রোডাকশনটা, হ্যাঁ, তখন স্যার ওই 3 শিফট চালানোর জন্য এক্সট্রা কর্মচারী নিয়োগ দেওয়া হয় বাইরে থেকে। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে তাদের এটা কিন্তু আর একটা পলিসি, আবার ওনারা কিন্তু এরকমও করতে পারে যে আমরা স্যার অ্যাজ ইউজুয়াল সারা বছর প্রোডাকশন করতে থাকি, যখন সেলসটা একটু কম হয় তখন আমরা ওই সারপ্লাসটা ইনভেন্টরি হিসেবে রেখে দিই, যখন আবার দেখি যে ডিমান্ডটা বেড়ে গেছে ওই সারপ্লাসটা দিয়ে এটাকে মেকআপ করি, তাই না স্যার? জি স্যার, দুইটাই ফলো করে। হ্যাঁ, তো এই ধরনের স্ট্র্যাটেজি আছে আমি যেটা বললাম। আর যদি আপনি কোনো প্ল্যান ছাড়া চলেন, এগ্রিগেট প্ল্যানিং, তখন দেখবেন যে কখনো আপনি ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারতেছেন, কখনো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারতেছেন। এই যে আপনারা প্রোডাকশন ইনক্রিজ করেন, তখন আমার মনে হয় আমাদের অনেক অবজেকশন আছে। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, এই আশেপাশে বিভিন্ন শোরুমে ঘুরেও আমি যে ফ্রিজটা চাচ্ছি ওই ফ্রিজটা আমি পাই না, জি স্যার। বলে যে এখন নাই, মার্কেট আউট। কথা বুঝে আসছে স্যার? জি স্যার। এই ইস্যুগুলো দেখবেন যে থাকেই। এখন হয়তো বা আপনাদের মার্কেটে আপনাদের মতো অনেক কম্পিটিটর নাই, স্ট্রং কম্পিটিটর নাই। আমি বলবো যে আসলে আমাদের মার্কেটের রেফ্রিজারেটরের বিজনেসে ওয়ালটনের সাথে স্ট্রং কম্পিটিটর কেউ নাই। এতটা ব্র্যান্ড ভ্যালু, মিনিস্টার, মার্সেল, তো আপনাদের ফ্রিজ মার্সেল আর ওয়ালটন তো সেম, তাই তো স্যার? জি স্যার। জি জি। একদম সেম ইয়াতে আসে, প্রাইসে কিন্তু একটু ডিফারেন্স আছে। না, প্রাইসও সেম স্যার, প্রাইসও সেম, তাহলে মডেল আলাদা স্যার। তাইলে মানুষ কেন মার্সেল কিনবে? স্যার মডেলটা আলাদা, আর হলো স্যার ওই কিছুটা স্পেসিফিকেশনের ডিফারেন্স থাকে স্যার। না মেইনলি স্যার হচ্ছে মার্কেটটা ধরে রাখার জন্য দুইটা ডিফারেন্ট ব্র্যান্ড নেমে। বাট আমার কাছে মনে হয় যে এখনো মানুষ কি মার্সেলটাকে ওইভাবে অ্যাকসেপ্ট করছে? না, ওয়ালটনের মতো এরকম অ্যাকসেপ্টেবিলিটি নাই, বাট স্যার ওয়ালটন 80% হলে মার্সেল 20%, এই রেশিওতে কাজ করা হয়। আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি যেটা বলতেছিলাম যে এই ধরনের আমাদের অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হবে সাপ্লাই চেইনের ক্ষেত্রে। এটাকে আমরা যে কোনো একটা বেসিস ধরে, সেলস ইউনিট, প্রোডাকশন ইউনিট, যে কোনো একটা বেসিস ধরে আমার এটা যত বেশি অ্যাগ্রিগেটেড প্ল্যান করতে পারবো সাপ্লাই চেইনে, আমার এরর তত বেশি কম হবে and it will be more profitable। কারণ হচ্ছে এখানে দুইটা
ইস্যু থাকে, একটা হচ্ছে ক্যাপাসিটি আর একটা হচ্ছে লিড টাইম। Capacity defines how much you can produce in each period of time. অর্থাৎ এখানে আমাদের দুইটা ইস্যু থাকে সাপ্লাই চেনে, যে আসলে আপনি কতটা প্রোডাকশন করতে পারবেন। লাস্ট ক্লাসে আমরা বলছি যে সবসময় ডিমান্ডের একটা ফ্ল্যাকচুয়েশন থাকে, তাই তো স্যার? যদি আমার স্টেবল ডিমান্ড হয়, সবকিছু যদি আমার স্টেবল ডিমান্ড হয়, তাহলে তো কোনো প্রবলেম নাই। যদি ডিমান্ডটা আনস্টেবল হয়, সেখানে বিভিন্ন ধরনের ট্রেন্ড সিজনালিটি থাকে, তখন আমার প্রবলেম যেটা হচ্ছে যে এই যে আনসার্টেনিটি, সেটা আপনি ম্যানেজ করবেন কিভাবে। একটা হচ্ছে ক্যাপাসিটি, যে ডিমান্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে, যেমন আবার ইয়াতে বললেন ওই ওয়ালটনের যে ইস্যুটা আমি তুললাম, অনেকে দেখবেন যে ফ্লেক্সিবল ক্যাপাসিটি ইউজ করে। যখন ডিমান্ড বাড়বে প্রোডাকশন বাড়াই দিবেন, যখন ডিমান্ড কমবে প্রোডাকশন কমাই দিবেন। আছে না এরকম? আবার কিছু কিছু প্রোডাকশন আছে, আপনি একেবারে বিসমিল্লাহ বলে ছাড়বেন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহের জন্য, জানেন? জি স্যার, সিরামিক এরকম। সিরামিকে এরকম, তারপরে হচ্ছে কাগজের মিল গুলাতে কিন্তু এরকম, যে একবার সেট আপ দিবেন, এটা 1 সপ্তাহ পর্যন্ত আপনার কন্টিনিউয়াস চলতে থাকবে। বুঝে আসছে স্যার? এখন আপনি যদি মনে করেন যে না, আমার ক্যাপাসিটি হচ্ছে 10 লাখ মেট্রিক টন প্রডিউস করা, বাজারে ডিমান্ড আছে আমার 6 লাখ ইউনিট মেট্রিক টন কাগজ, কি করবেন আপনি যদি এই যে এক সেটআপে আপনি 10 লাখ মেট্রিক টন প্রডিউস করতে পারেন, কিন্তু বাজারে এখন ডিমান্ড হচ্ছে 6 লাখ ইউনিট, আপনি যদি 6 লাখ ইউনিট প্রোডাকশন করে বন্ধ করে দেন, তাহলে এই কস্টটা বেড়ে যাবে না স্যার? অর্থাৎ যে কস্টটা আপনি 10 লাখ ইউনিটের মধ্যে ভাগ করে দিতেন, সেই কস্টটা এখন 6 লাখ ইউনিটের মধ্যে ভাগ করে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? জি জি স্যার। স্যার। তাহলে কস্ট বেড়ে যাবে। সুতরাং এই যে একটা হচ্ছে আমার ক্যাপাসিটি কেমন, আর একটা হচ্ছে লিড টাইম। লিড টাইমটা হচ্ছে যে হাউ মাচ টাইম ইউ উইল গেট টু অ্যাকসেপ্ট অর টু অ্যাডজাস্ট উইথ দ্য চেঞ্জিং ডিমান্ড। কতটুকু সময় পাবেন আপনি? অনেক সময় দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে এত সময় দেবে না, কাস্টমাররা আপনাকে এত সময় দেবে না। এই জন্য আমাদেরকে অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হয়। অ্যাগ্রিগেট প্ল্যানিং ইজ ওয়ান কাইন্ড অফ ফোরকাস্টিং, অর্থাৎ এই যে আমরা ফোরকাস্ট করব, সেটা একটা অ্যাগ্রিগেটেড লেভেলে আসতে হয়। আপনি দিনের চিন্তা দিনে করলে হয় না। যেমন ধরেন যে আমরা যে খাবার দাবারের চিন্তা, আমরা এটা কি দিনের চিন্তা দিনে করি, নাকি পুরো মাসের চিন্তা ভাবনা করতে হয় আমাদেরকে? পুরো মাসের। পুরো মাসের চিন্তা ভাবনা করি। কিন্তু দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাগ্রিগেট প্ল্যানিং। আবার ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু আপনাদের স্যালারি দেয় হচ্ছে উইকলি, জানেন তো স্যার? জি স্যার। ওদের মোস্টলি উইকলি দেয়, অর্থাৎ যেদিন ওরা স্যালারি পাবে ওই দিন তো টাকা পয়সা উড়াবে, হয়তোবা 2-3 দিন স্যালারি থাকবে, বাকি 2-3 দিন খুব কষ্ট করে চলবে, এরপরে আবার শনিবারে বা রবিবারে স্যালারি পাবে। উইকলি স্যালারি দেয়। আমাদের মতো মান্থলি স্যালারি হইলে ওরা 10 দিনে খরচ করে ফেলতো, বাকি 20 দিন তো না খেয়ে থাকতো। এইটাকে আমরা বলি অ্যাগ্রিগেট প্ল্যানিং। আপনার বাসায় যখন আপনি মান্থলি স্যালারি, আপনার এখানে বাফারিং করতেছে মনে হয়। আমার এখানে একটু ওয়ার্ডটা কেটে কেটে আসতে শুনুন। এরকম তো বাকিদের কি অবস্থা স্যার? কি বলেন নারায়ণদা? আমরা তো স্পষ্ট। তাইলে স্যার বোধহয় নারায়ণ সাহেব বোধহয় আপনার এখানে একটু প্রবলেম আছে। আমার প্রবলেম? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি ক্লিয়ার। আমার তো কি যে আমার তো ফ্রিকোয়েন্সি, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি আমারটা দেখি। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন স্যার? অর্থাৎ আমরা কিন্তু অ্যাগ্রিগেট প্ল্যানিং করি। আপনি যদি চিন্তা করতেন আরে মাসের শুরুতে বেতন পাইছি, এখন একদিনে যে যখন যা প্রয়োজন খরচ করতে থাকি, পরে গিয়ে দেখা যাবে, আমরা কিন্তু এগুলা করি না, আমরা অ্যাগ্রিগেট প্ল্যানিং করি। সুতরাং সাপ্লাই চেনে
আমাদের ইচ অ্যান্ড এভরি কেসে অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হয়। অর্থাৎ আমার ক্যাপাসিটি কত আছে, প্রোডাকশন কতটুকু, সাব কন্ট্রাক্টিং কতটুকু করতে পারবো, ইনভেন্টরি কতটুকু লাগবে, স্টক আউট হলে কি হবে বা কতটুকু স্টক আউট হতে পারে, প্রাইসিং কেমন হবে, এই সব কিছু একসাথে প্ল্যানিং করা, এটাকে আমরা বলি অ্যাগ্রিগেট প্ল্যানিং। সবকিছুকে আপনাকে ডিটারমাইন করতে হবে এবং সবকিছুই কনসিডার করতে হবে। আপনার ক্যাপাসিটি কত, লিড টাইম কত, ইনভেন্টরি। এখানে কিন্তু আমি এর আগে বলছিলাম যে সাপ্লাই চেনে এমন অবস্থা, অনেক সময় একটা কস্ট কমাইতে গেলে আর একটা কস্ট বাড়বে। মনে আছে না সাপ্লাই চেন ড্রাইভার, আমি পড়াতে গিয়ে বলছিলাম, আপনি যদি ট্রান্সপোর্টেশন কস্ট কমাইতে যান তাইলে আপনার ইনভেন্টরি কস্ট বেড়ে যাবে। যদি আপনি ইনভেন্টরি কস্ট বাড়াই ফেলেন তাহলে আপনার ওয়্যার হাউজিং কস্ট বেড়ে যাবে। যদি আপনি ট্রান্সপোর্টেশন কস্ট কমাই দেন, রেসপন্সিভনেস কমাই যাবে। তাই তো স্যার? এই ইস্যুগুলা সাধারণত সবসময় থাকে, যার কারণে আপনারা দেখবেন যে এই নাম্বার অফ ফ্যাক্টরস কনসিডার করে আমরা একটা সাপ্লাই চেনে কি করব, আমরা একটা সাপ্লাই চেনে অ্যাগ্রিগেট প্ল্যানিং করব। এবং অ্যাগ্রিগেট প্ল্যানিং এর পারপাসই হচ্ছে within the specific resources you can maximize your profit। সব ক্ষেত্রে, এবং সেখানে আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, দিস ইজ অলসো এ ফ্যাক্টর। দেয়ার আর ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন এরপরে দেখেন আমাদেরকে যেটা করতে হয়, প্রত্যেকটা, যেমন অ্যাগ্রিগেট প্ল্যানিং এ আমরা একটা প্রোডাক্ট ফ্যামিলি হিসাবে অ্যাগ্রিগেট করি। অর্থাৎ আমি লাস্ট ক্লাসে বলছি যে আমি ইনভেন্টরি, র ম্যাটেরিয়ালস, প্রোডাকশন, সেলস, এটা কিন্তু সবাই আলাদা, মানে ডিসএগ্রিগেটেড লেভেলে করে না, সবাই একসাথে করে। সেজন্য আমরা হিসাবে একটা প্রোডাক্ট ফ্যামিলি হিসাবে নেই, প্রত্যেকটা আলাদা ইউনিট হিসাবে আমরা নিই না। এটা হচ্ছে স্টক নোয়িং ইউনিট, অথবা এই ধরনের একটা ওয়ার্ড আছে আপনাদের এখানে, যেহেতু ওয়ার্ডটা আমি ভুলে গেছি। স্টক কিপিং ইউনিট। স্যার আমাকে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম নাকি? হ্যালো, ডিসকানেক্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন জি ঠিক স্যার, আছে। আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি 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 আজকে আমার বাফার করতেছে কি জানি না। এই রবিল সাহেব, ভিডিওটা একটু বন্ধ করে দিবেন। আজকে আবার বাফারিং করতেছে কি জন্য? আমাদের এখানে কেন জানি নেট গুলা খুব ভালো না। না, এতদিন তো খুব ভালো স্মুথ আসছিলেন। আচ্ছা, যাই হোক, ওই মাঝে মাঝে সমস্যা করা হয়তো বা। এটা আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে আমরা যেটা বলছি যে সাপ্লাই চেন অ্যাগ্রিগেট প্ল্যানিং এর ক্ষেত্রে প্রত্যেকটা সাপ্লাই চেনের প্রত্যেকটা স্টেজ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার দরকার হবে, এবং এই ইনফরমেশন নিয়েই আমরা যেটা করব অ্যাগ্রিগেট প্ল্যানিং করব। দেখেন কোন কোন ধরনের ইনফরমেশন আমাদের লাগবে। প্রোডাকশন রেট, অর্থাৎ আপনি পার ইউনিট অফ টাইমে কত ইউনিট প্রোডাকশন করতে পারেন। এখানে আমি দুইটা কথা বলছি দেখেন, অর্থাৎ সাপ্লাই চেনে কিন্তু আমাদের একটা জিনিস খুব ভালো মাথায় রাখতে হবে, যে আপনি এই যে অ্যাগ্রিগেট প্ল্যানিং করতেছেন এর একটা টাইম ফ্রেম আছে, নরমালি 3 থেকে 18 মাস। লাস্ট ক্লাসে আমি বলছিলাম না, টাইম পিরিয়ডটা যত বেশি হবে ফোরকাস্ট এররটা তত বেশি হওয়ার সম্ভাবনা, বলছিলাম স্যার? জি হ্যাঁ, সুতরাং এখানে যখন আমি প্রত্যেকটা ডেটার কথা বলবো, সেখানে ওই ডেটার ইউনিট অ্যাজ ওয়েল অ্যাজ টাইম ইউনিট উল্লেখ থাকবে।
এখন আসি প্রোডাকশন রেট, অর্থাৎ আমি যখন এগ্রিগেট প্ল্যানিং করতে যাব এই ইনফরমেশন গুলো আমার অবশ্যই লাগবে, এবং এই ইনফরমেশন উইল কাম ফ্রম ডিফারেন্ট স্টেজেস অফ সাপ্লাই চেইন। নাম্বার ওয়ান, প্রোডাকশন রেট। আপনি পার ইউনিট অফ টাইম, এটা হতে পারে পার মিনিট, পার আওয়ার, পার মান্থ, পার উইক, পার ইয়ার, যেটাই বলেন, কত ইউনিট প্রোডাকশন করতে পারেন। এরপর হচ্ছে যে আপনার ওয়ার্ক ফোর্স, নাম্বার অফ ওয়ার্কার্স, লেবার ক্যাপাসিটি কতটুকু। লেবার ক্যাপাসিটি এখানে কেন আসবে, অর্থাৎ আপনার যখন ডিমান্ড যখন চেঞ্জ হবে তখন প্রোডাকশনে চেঞ্জ আনতে হবে, তাই তো স্যার? জি স্যার। প্রোডাকশনে চেঞ্জ আনতে হইলে যেহেতু প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের লেবারটা একটা কি বলে, এই লেবারটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেক্ষেত্রে আমি দেখি লেবারটা আমি কিভাবে অ্যাডজাস্ট করব। অর্থাৎ অনেক সময় দেখবেন যে তারা ওভারটাইম করে, আবার বিদেশে এখানে একটা কথা লেখা আছে, আমাদের দেশে তো আমরা যে যত বেশি পারি ওভারটাইম করায় টাকা পয়সা দিই না, গার্মেন্টস যেটা হয়। বিদেশে বোধহয় উইকলি অথবা মান্থলি 10 ঘন্টার বেশি ওভারটাইম করতে পারবেন না। রেস্ট্রিক্টেড আছে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। জি স্যার। অর্থাৎ আপনি যখন প্রোডাকশন ফ্লেক্সিবিলিটি, ডিমান্ডের আনসার্টেনিটি বা ডিমান্ডের চেঞ্জ আসবে, তখন আপনার প্রোডাকশন চেঞ্জ করতে গেলে আপনার ওয়ার্ক ফোর্স কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখন এই ওয়ার্ক ফোর্সটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন। নাম্বার 3, ওভারটাইম। কতটুকু ওভারটাইম আপনার অ্যাভেলেবল। নাম্বার 3, মেশিনের ক্যাপাসিটি, অর্থাৎ মেশিন কি পরিমাণ প্রোডাকশন করতে পারে। আর একটা আছে আমরা বলি সাব কন্ট্রাক্টিং। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি কি করে, এই যখন এই ডিমান্ডটা হঠাৎ করে অনেক বেড়ে যায়, তখন তারা কি করে, থার্ড পার্টি থেকে অথবা সেকেন্ড পার্টি থেকে তারা সাব কন্ট্রাক্টিং করে, আউটসোর্সিং করে, সাব কন্ট্রাক্টিং করে। এ ধরনের কোন এক্সপেরিয়েন্স কেউ কি দেখছেন? জি স্যার। জি স্যার, যেমন দেখছি। একটা উদাহরণ দেন স্যার। উদাহরণ বলতে আমি যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছি, গার্মেন্টস এটা বেশি হয়, অনেক বেশি হয়। যখন যেমন? ওভার বুকিং হয়, হ্যাঁ। টু কনসিডারিং দ্য ডেলিভারি, জি। তখন বাইরে আউটসোর্স করতে হয় আর কি। দেখা যাচ্ছে যে আমার 10 লাখ ইউনিট আসছে, আমার অ্যাবিলিটি হচ্ছে যে সময়টা দিয়েছে 8 লাখ ইউনিট বা 9 লাখ ইউনিট, আমি 1 লাখ ইউনিট আরেকজনকে দিয়ে প্রোডাকশন করে নিলাম, তাই তো স্যার? জি জি জি। এটাকে আমরা বলি সাব কন্ট্রাক্টিং। আরেকটা হচ্ছে ব্যাকলগ। ব্যাকলগটা হচ্ছে যখন আপনার ডিমান্ড কম থাকবে, আপনি ওভার দ্য টাইম প্রোডাকশন স্টেবল রাখবেন। যখন ডিমান্ড কম থাকবে, তখন যে আপনার এক্সেস প্রোডাকশন আছে সেটাকে আপনি ইনভেন্টরি বা স্টোর করে রেখে দিবেন। যখন আপনার ডিমান্ড বেড়ে যাবে, তখন এই এক্সেসটা ইউজ করবেন। সব প্রোডাক্ট ক্যাটাগরিতে এটা হয় না মনে হয়। হ্যাঁ, না, সব প্রোডাক্ট ক্যাটাগরি তো অবশ্যই হবে না। আমি বলতেছি ইট ক্যান বি। যেমন ওয়ালটনের কথা বলেন, ওয়ালটন যদি এমন করে যে এই যে এখন শীতের সময় মাংস টাংস খাওয়া নাই, তরকারি টরকারি রান্না করে বাইরে রাখা আর ফ্রিজে রাখা একই কথা, নষ্ট হয় না, ফ্রিজের ডিমান্ড কম। এখন তারা যদি প্রোডাকশন না কমায় ইউজুয়াল প্রোডাকশনকে স্টেবল রাখে, এবং সেক্ষেত্রে ফ্রিজ তো আর নষ্ট হওয়ার কিছু নাই, তাই তো? তবে এখানে স্যার একটা ডিজাইনের একটা ব্যাপার আছে না? না, ডিজাইনের ব্যাপারটা আছে। ডিজাইন তো চেঞ্জ হয়, ইয়ার টু ইয়ার এটা চেঞ্জ হয়। এই ওয়ালটনে যারা আছেন কি বলেন তা আপনারা? স্যার এটা এখন না করলে স্যার ওই সময় গরমের সময় তো সাপ্লাই দিয়ে পারা যায় না, তখন তো ক্রাইসিস তৈরি হয়। হ্যাঁ, তখন দেখা যায় এটা করতেই হয়। গরমের সময় স্যার নতুন মডেল আসবে, সমস্যা নেই, এটা তো থাকবে এক্সিস্টিং। গরমের সময় স্পেশালি নতুন মডেল আনা হবে, সেটার জন্য তো আলাদা প্ল্যানিং হবেই। আচ্ছা, আপনারা নতুন নতুন সাধারণত কতদিন পর পর নতুন নতুন মডেল বাজারে নিয়ে আসেন? এই অন্য যারা আছেন তারা কিন্তু আমার উপর রাগ করেন না যে স্যার আপনি এখানে ওয়ালটনের কথা বলতেছেন, অন্যদের কথা। দেশের একটা দেশের হ্যাঁ, আমাদের দেশের। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমরা গর্ববোধ করি। আপনারা কতদিন পর পর নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন? স্যার গত বছর ঈদে টার্গেট ছিল যে 50টা নতুন ডিজাইন আনা হবে। হ্যাঁ। আর তাছাড়া স্যার এমনি বিভিন্ন ইভেন্টে, যেমন স্যার 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন দিবস হিসাব করে আবার ওরকম 3-4টা করে ডিজাইন নতুন আনা হয়।
ওই ডিজাইনটা কি আপনাদের লং টার্মে এক্সিস্ট করে নাকি আবার 6 মাস পরে ওই ডিজাইন বন্ধ করে দেন? স্যার ওই ডিজাইনটা স্যার শুধুমাত্র ইভেন্ট গুলার ক্ষেত্রেই ছাড়া হয়। যেমন স্যার ডিসেম্বর মাস উপলক্ষে জাস্ট একটা নতুন গ্লাস ডোরের একটা ডিজাইন আছে, ওটা শুধুমাত্র নভেম্বর ডিসেম্বর এই 2 মাসেই ছাড়া হয়। বুঝতে পারছি। ভাইয়া এটা বেসিক ভালো একটা জিনিসগুলো তো marketing বেসিক সেটআপ গুলো তো মনে হয় সেম থাকে। এখন আসলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে নতুন ডিজাইন করেন আসলে বেসিক চেঞ্জটা কোথায় থাকে? স্যার যদি গ্লাস ডোরের হয় তাহলে স্যার গ্লাস ডোরের যে ডিজাইনটা এটাতে। তার মানে আপনাদের মানে বেসিক খুব বেশি চেঞ্জ থাকে না, ডিজাইনের চেঞ্জটাই বেশি নিয়ে আসে। উপরে যে ডিজাইন, ডোরের যে ডিজাইন পার্টটা, ডোর অথবা কালার, স্যার ডিজাইন আর ক্যাপাসিটি এই দুইটাই স্যার মেইন ডিজাইন, মেইন চেঞ্জ। ফাংশনালিটিতে স্যার বেসিক্যালি চেঞ্জ আসে আপনার ঈদের টাইম গুলাতে, তখন হয়তো আমাদের মানে পুরো বছরের নতুন যে ডেভেলপমেন্টের যতগুলাই থাকে, নতুন যে ফাংশন গুলো থাকে তখন ওইগুলো আর কি ইমপ্লিমেন্টেড হয়। আর এই দিবস হিসাব করলে এগুলোতে জাস্ট ডিজাইন এবং হচ্ছে মেইনলি কালার্স এগুলো আর কি ফোকাস করা হয়। থ্যাংক ইউ স্যার, আপনাদের কাছ থেকে অনেক বেশি জানলাম। আর একটা হচ্ছে ইনভেন্টরি অন হ্যান্ড। অনেক সময় আমরা যেটা বলি আমাদের ইনভেন্টরি পার্ট আছে, আমরা প্ল্যান্ড ইনভেন্টরি অথবা সেফটি ইনভেন্টরি হিসেবে কিছু রেখে দেই, যেটা যখন হঠাৎ করে প্রাইস যদি চেঞ্জ হয় অথবা আপনার যদি ডিমান্ডের ট্রেন্ডটাকে ধরতে পারি তাহলে তখন ইউজ করার জন্য আমরা প্ল্যান্ড ইনভেন্টরি হিসাবে রেখে দিই। ফর এক্সাম্পল, যেহেতু ওয়ালটন জানে যে এখন আমাদের কি বলে এই সময়তে হোয়াট উইল বি দা স্ট্রাকচার অফ দা ডিমান্ড, তারা ওই হিসাবে আগাইতে পারে। আবার যখন কোনবারের ঈদ অথবা গরমের সময় আসবে তারা জানে হোয়াট উইল বি দা ডিমান্ড সিচুয়েশন অফ এসি অর ফ্রিজ, তখন দেখা যাবে যে আপনি একটা সেফটি অথবা প্ল্যান্ড ইনভেন্টরি অন হ্যান্ড লিখে দিলেন। এই ইস্যুগুলা আমাদের থাকে। এখন আমি যদি অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে যাই, আমি সহজ কথায় আমি যে ইস্যুগুলা বলছি সেগুলোকে বুঝতে পারছেন স্যার? এখন আমি আরো সহজ করে দিই এতক্ষণ, কারণ এটা মেইন পয়েন্ট। অর্থাৎ এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা স্ক্যাটার্ড ওয়েতে প্ল্যান না করে অ্যাগ্রিগেট ওয়েতে আমরা প্ল্যান করব, কারণ এখানে আমাদের ক্যাপাসিটির ব্যাপার আছে, ইনভেন্টরি বা বিভিন্ন ধরনের কস্ট ইস্যু থাকে, লিড টাইমের ইস্যু থাকে, কাস্টমারদের স্যাটিসফ্যাকশন ইস্যু থাকে। সেই জন্য এই প্ল্যানিংটা যত বেশি ডিসএগ্রিগেটেড হয়ে যাবে সাপ্লাই চেইনের পারফরম্যান্স তত বেশি কমে যাবে। এখন এই ডিসএগ্রিগেশন এটা একটা প্রসেস যেখানে প্রত্যেকটা লেভেল অফ ক্যাপাসিটি, প্রোডাকশন, সাবকন্ট্রাক্টিং, ইনভেন্টরি যত যাই বলেন সবকিছুকে আমরা একটা প্ল্যান করি, ডিটারমাইন করি আমার ক্যাপাসিটি কত হবে, আমার প্রোডাকশন কি, আমার সাবকন্ট্রাক্টিং করতে পারবো কিনা, আমি ইনভেন্টরি কতটুকু রাখবো। আর এখানে পারপাসই হচ্ছে হোয়াট এভার রিসোর্সেস ইউ হ্যাভ, দ্য আলটিমেট গোল ইজ টু ম্যাক্সিমাইজ ইউর প্রফিট ফ্রম সাপ্লাই চেইন, অথবা বলতে পারেন টু ইনক্রিজ দ্য সাপ্লাই চেইন পারফরম্যান্স, অথবা যেটাকে বলে সাপ্লাই চেইন সারপ্লাসটা আপনি যত ইনক্রিজ করা, ম্যাক্সিমাইজ করা। আর অ্যাগ্রিগেট ডিমান্ডটা আসে একটা প্রোডাক্ট ফ্যামিলির জন্য, অর্থাৎ ইচ ইউনিটকে আমরা ডিফারেন্টলি চিন্তা না করে উইল ফোকাস অন প্রোডাক্ট। ঠিক আছে স্যার? আর এখানে প্রত্যেকটা অ্যাগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম থাকে। আলটিমেট পারপোজ হচ্ছে কিভাবে আমাদের ফ্যাসিলিটিটাকে বেস্ট ইউজ করতে পারি। কে হিন্দি ছবি দেখতেছেন? সাইফ আহমেদ, সাইফ সাহেব। আরে স্যার, আচ্ছা দেখেন, তাহলে আমরা বললাম এই ধরনের ইস্যু থাকে, প্রোডাকশন রেট কতটুকু, আর ফোর্স, ওভার টাইম, মেশিন ক্যাপাসিটি সবকিছু, অর্থাৎ এই জিনিসগুলো আমরা উইল ওয়ার্ক টুগেদার টু মেক এন অ্যাগ্রিগেট প্ল্যানিং। এই ইস্যুগুলো আমাদের অ্যাগ্রিগেটলি চিন্তা করে আমাদেরকে অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হবে। এখন আসি আস্তে আস্তে, এখন আসি প্রবলেম গুলা কি কি দাঁড়ায়। প্রবলেম গুলা প্রথমে আপনার প্রবলেম গুলা দাঁড়াবে হচ্ছে আপনার প্ল্যানিং হরিজন। হরিজন মানে টাইম ফ্রেমটা কত হবে, প্রোডাকশন লেভেল, ইনভেন্টরি লেভেল, ক্যাপাসিটি লেভেল, এগুলাকে ক্যালকুলেশন করা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। বুঝে আসছে স্যার? অর্থাৎ এটা কি 3 মাসের জন্য হবে, 4 মাসের জন্য হবে,
যেমন নরমালি ফ্রিজের ক্ষেত্রে আমরা ধরি তারা চিন্তা করতে পারে 1 বছরের বিজনেস সাইকেল চিন্তা করতে পারে। আবার অনেক সময় দেখবেন যে 4 মাসের বিজনেস সাইকেল। আপনারা যে বই দেখবেন যে বইয়ের ক্ষেত্রে একটা বিজনেস সাইকেল আছে, খেয়াল করছেন স্যার? বছরের শেষের দিকে মানুষ আর বইটাই কেনে না স্যার, বইপত্র যা কেনা সব বছরের শুরুর দিকে দেখবেন যে দিদা আসছে, এখন হলো বইয়ের ব্যবসা। উইদিন 1 or 2 month। হ্যাঁ, সুতরাং অনেক সময় এই সাইকেল গুলা 4 মাসের থাকে, অনেক সময় এই সাইকেল গুলা 6 মাসের থাকে, কিন্তু আমাদের দেশে সাধারণত আমরা এক বছর হিসাবেই দেখি। প্রত্যেক পিরিয়ডের ডিউরেশন কতটুকু হবে, আর আরেকটা জিনিস চিন্তা করতে হবে, আমার কোন কোন ইনফরমেশন গুলো প্রয়োজন। অ্যাগ্রিগেট ডিমান্ড করতে, আমার অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে কোন কোন ইনফরমেশন গুলো প্রয়োজন, অর্থাৎ আমরা আগেই বলে ফেলছি এই ইনফরমেশন রাখে, পরে বলবো আবার আমাদের কি কি ইনফরমেশন, ফার্দার কি কি ইনফরমেশন আমাদের দরকার হবে। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ আমরা বলছি এখানে আমাদের কিছু কিছু ইনফরমেশন, এই নলেজ গুলো আমাদের থাকতে হবে অ্যাগ্রিগেট প্ল্যানিং করার জন্য। সেকেন্ডলি আমাদের আরো কিছু কস্ট রিলেটেড ইনফরমেশন লাগবে, এটা আমরা পরে আসতেছি। তাইলে যেটা বললাম, যেখানে অনেক ধরনের প্রবলেম থাকে, এখন কি কি ইনফরমেশন গুলা আরো লাগবে। প্রথম দেখেন ডিমান্ড ফোরকাস্টিং। আপনি অ্যাগ্রিগেট প্ল্যান করার আগে কিন্তু আপনাকে ফোরকাস্ট করতে হবে, অর্থাৎ আপনার সেলস হবে কত ইচ এন্ড এভরি মান্থে, ট্রেন্ড হিসাব করবেন, সিজনালিটি হিসাব করবেন, কখন সিজনালিটি আসে, এর উপর বেস করে কিন্তু আমরা অ্যাগ্রিগেট প্ল্যানিং। এখন কস্টের ব্যাপারটা দেখেন, there are 3 types of cost. Labor cost, changing capacity cost, এটা হচ্ছে আমাদের প্রোডাকশন কস্টের মধ্যে নাম্বার 1। নাম্বার 2, মানে এই জিনিসগুলো এখন বলতে গেলে আপনাদের যদি কোনো কনফিউশন লাগে কাইন্ডলি জিজ্ঞাসা করেন, কারণ এখানে কিন্তু এখন বাকি যা পড়াবো এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। আমার কথা বুঝে আসছে স্যার? সবাইকে ঘুমিয়ে গেছে নাকি? না না স্যার, আছি। না স্যার, স্যার শুনতেছি। এখন যেটা পড়াবো এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। ওকে। ওকে স্যার। প্রোডাকশন কস্টের মধ্যে আমরা বলি লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, ক্যাপাসিটি চেঞ্জিং কস্ট, নাম্বার 1। নাম্বার 2, লেবার বাই মেশিন আওয়ার রিকোয়ার্ড পার ইউনিট। অর্থাৎ এখানে হচ্ছে যে প্রত্যেকটা লেবারের জন্য কতটুকু মেশিন আওয়ার দরকার, অর্থাৎ একটা মেশিন হলে তাকে তো অপারেট করতে হয়, তাই তো? জি। কারণ যে একটা মেশিন স্যার, একটা মেশিন ছেড়ে দিলে 8 ঘন্টা চলে, একজন খালি স্টার্ট করে দিলেই হয়। অথবা পেপার মিলের মধ্যে বললাম স্যার একবার সেট আপ করে দিলে 1 সপ্তাহ যাবত চলতেই থাকে। এরপরে আছে আমরা বলি ইনভেন্টরি হোল্ডিং কস্ট। এই কস্ট গুলো আমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। জি। নাম্বার 2, স্টক আউট, আর একটা হচ্ছে ব্যাকলগ। দুইটাই কিন্তু খুব খেয়াল করবেন, আমাদের যেটা হয় স্টক আউটটা একটু হ্যাঁ, এক্সপ্লেইন হ্যাঁ, করেন। স্টক আউট স্টক আউটটা হচ্ছে যদি কখনো আপনার ইনভেন্টরি জিরো হয়ে যায়, একজন লোক বললে আমি এই প্রোডাক্টটা আমাকে দেন, আপনি বলেন যে নাই, এটা আপনার জন্য একটা কস্ট না? হ্যাঁ। কস্ট। প্রথম কথা হচ্ছে তো এই ইউনিট আপনি বিক্রি করতে পারলেন না, তাই তো? জি। জি। দ্বিতীয়ত হচ্ছে ওই কাস্টমার আপনি হারাইতে পারেন, ওকে। এটা একটা কস্ট হবে না স্যার? জি। এটাকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বলি স্টক আউট। মানে হিডেন, এটা কি হিডেন কস্ট ধরবো? না মানে আসলে আমি দেখতেছি না। না, ওই ধরনের হিডেন কস্ট আসলে অন্য একটা জিনিস। এখানে হচ্ছে যে আপনি যদি অ্যাকাউন্টিং নরমালি আমরা অ্যাকাউন্টিং করি, ইনভেন্টরি বেশি রাখলে যেমন কস্ট, ইনভেন্টরি না থাকলে বা কম থাকলে কস্ট। ইনভেন্টরি যদি সারপ্লাস থাকে সেটাও একটা কস্ট। জি স্যার, অপরচুনিটি কস্ট হিসেবে বলা যায় এটা। অপরচুনিটি কস্ট আবার অন্য জিনিস। অপরচুনিটি কস্ট হচ্ছে আইদার স্টক অর ব্যাকলগ, এই দুইটাকে একটা আরেকটার অপরচুনিটি কস্ট ধরতে পারে। আচ্ছা, যেমন স্টক আউট যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে আপনার ব্যাকলগ কস্ট হবে,
ব্যাকলগ কস্ট যদি আপনি টোটালি অ্যাভয়েড করতে চান তাহলে আপনার স্টক আউট কস্ট হবে। Yes. অর্থাৎ অনেক সময় দেখবেন যে এই ধরনের আমরা কস্ট অ্যাকাউন্টিং যারা করছেন অথবা তাদের এই- আগে কতটুকু ইনভেন্টরি রাখবে তাদের হিসাব করতে হয় যে আমার কাছে যে পরিমাণ কাস্টমার আসবে আমি তার কতটুকু সার্ভ করতে পারবো। যেমন দেখেন আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন না স্যার? জি আচ্ছা, দেখবেন যে এক জায়গায় 4টা চেয়ার, আপনারা 2 জন গেছেন, ওইখানে বসছেন, বাকি 2 জন এসে কি সাধারণত এখানে বসে? বসে না, এটা দাঁড়ায় থাকে বা বাইরে যায়। বসে না, কিন্তু ওরা অন্য জায়গায় গিয়ে বসবে যেখানে ফাঁকা আছে। জি ব্যাপারটা এরকম না স্যার? জি স্যার। এটা কিন্তু রেস্টুরেন্টের জন্য একটা কস্ট হয়ে গেল। জি এই জন্য দেখবেন যে আসলে ভালো রেস্টুরেন্ট যেগুলো থাকে তাদের স্পেস অনেক বড় থাকে এবং ম্যাক্সিমাম সময় দেখবেন যে স্পেস গুলা ফাঁকা থাকে। কেন? একটা টেবিলে 4 জনের জায়গায় যদি একজনও বসে থাকে তাহলে আর আবার অন্য জন এসে বুঝবে না। হুম জি স্যার। এখন ওই রেস্টুরেন্টের মালিক 2 ধরনের চিন্তা করতে পারে। আপনারা কি সুলতান ডাইনে কেউ খাওয়া দাওয়া করছেন স্যার গিয়ে? জি হ্যাঁ, স্যার, বেশ খুব এটা তো ভিড়। খুব নাম করা এখন। খুবই ভিড়। রিয়াল ধরে বসে থাকা লাগে। আমার কাছে মনে হয়েছে যে একটা বোকা মানুষ ছাড়া টাকা দিয়ে এইভাবে মানুষ খাইতে পারে। মানে আমার কাছে মনে হয়েছে যে গ্রামে এই যে ওই কেউ মারা গেলে এটাকে কি বলেন যে খাওয়ায়? 40 মেজবানি। টাকা খরচ। 40 টাকা জিয়াফত। জিয়াফত। আমার কাছে মনে হয়েছে টাকা দিয়ে জিয়াফত খাওয়া। স্যার গিয়ে তো খাবার পাওয়াও যায় না অনেকবার। না, একটা হচ্ছে যে পাওয়া যায় না এক জিনিস, আমার কাছে মনে হয়েছে টাকা দিয়ে জিয়াফত খাওয়া। একবারই গেছি জীবনে, আর কোনোদিন যাবো না, তওবা করছি। আমার এই কাচ্চি খাওয়ার আর দরকার নাই। স্যার আপনাকে আরেকটা জায়গায় দাওয়াত দিলাম, সিলেটে পানশিয়ার 5 বাই একটা আছে, 1 সিটিং এ 1,500 লোক খাওয়া দাওয়া করে। বুঝি নাই? সিলেট হ্যাঁ, 1000 ওখানে বিশেষত্ব কি? এক সিটিং। আজ ভাইয়ের খাওয়া খুব বিশেষত ভালো। ওখানে ভাতটা ফ্রি দেয় স্যার, আর ওরা তরকারির প্রাইসটা নেয় এবং অনেক হিউজ লোকজন থাকে, খুব বেশি। ওই যেরকম বললেন যে ফ্রি খাবার এরকম। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা ওরকম হইতে পারে। আমরা যেটা বললাম, তাহলে দেখবেন যে সুলতান ডাইং এ ঘাড়ের উপর বসে থাকে, আপনি খাইতেছেন, ঘাড়ের উপরে একজন দাঁড়ায় আছে। এক টেবিল 4 জন, আপনি আপনার ওয়াইফ নিয়ে গেছেন, পাশে আরেকজনের ওয়াইফ নিয়ে বসে আছে। মানে ওরা বলতে পারেন যে স্যার ওইখানে ওদের যে স্পেস আছে এটা ওরা একদম 100% ইউটিলাইজ করতেছে। আসলে এটা কিন্তু কাস্টমারের একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে। হ্যাঁ আপনি আশেপাশে আত্মীয় স্বজন নিয়ে ওইখানে খাইতে যেতে চাইবেন না। এবং এরপরে আমরা হঠাৎ করে রাত্রে আর একটা রেস্টুরেন্টে খাইতে গেছি, একই অবস্থা। ছোট্ট একটা জায়গা, অনেক মানুষ, এই আপনার আশেপাশে একজন মানুষ এসে খাচ্ছে, দেখবেন যে তখন আর খাইতে ইচ্ছা করে না। এটা ধর এখন ফুড পান্ডা দিয়ে অনেকে অর্ডার করে নিয়ে যাচ্ছে তো, হ্যাঁ ওখানে কম যেটা- যাচ্ছে। হ্যাঁ, যেটা সুতরাং আমি যেটা বলি, এটা ওয়ান কাইন্ড অফ, আপনি বলেন স্টক আউট অথবা ব্যাকলগ। হয় আপনাকে ফিরে যেতে হবে, নাহলে আপনাকে ইনভেন্টরি রেখে দিতে হবে যে না আমি কাউকে দিব না। হোল্ডিং করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন স্যার? জি স্যার। এরপর হচ্ছে আমার কিছু কনস্ট্রেইন থাকে। জি স্যার, জি স্যার। একটা জিনিস বুঝতে পারিনি স্যার, আপনি বললেন আইদার স্টক আউট হবে নয়তো ব্যাকলগ হবে। হ্যাঁ, ব্যাকলগ মানে ইনভেন্টরি হিসেবে রেখে দিতে হবে। আমার কথা ইনভেন্টরি বুঝতে হোল্ডিং কস্ট কনসিডার করতে হবে আর কি। হ্যাঁ, যদি আপনি চিন্তা করেন, নরমালি আমাদের যেটা হয়, আমি এর আগে বলছি, আপনারা বোধহয় খেয়াল করেন নাই। আপনি একজন ব্যবসায়ী, 5 বছর ব্যবসা করেন, আপনার 2টা জিনিস চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, এখন এই শীতের সময় আসছে, কেউ কম্বল বিক্রি করে, কেউ সোয়েটার বিক্রি করে। দেখবেন যে 2 ধরনের ব্যবসায়ী আছে। এক ধরনের ব্যবসায়ী কিন্তু চিন্তা করবে যে আমি একটু প্রফিট বেশি করব, আমার কাছে যথেষ্ট সংখ্যা থাকবে, কাউকে ফেরত দিব না, সিজন শেষে আমার হয়তোবা 5% অথবা 10% স্টকে থেকে যাবে। এরকম কিন্তু আছে। আমি পরবর্তীতে হয়তোবা সিজনের শেষের দিকে কম দামে বিক্রি করব, নাহলে পরের বছরে একটু কম দামে বিক্রি করব। আবার অনেক ব্যবসায়ী আছে, ঠিক আছে আমার 100 ইউনিট সর্বোচ্চ বিক্রি হইতে পারে, কিন্তু এই 100 ইউনিট বিক্রি করতে গেলে আমাকে 120 ইউনিট রাখতে হবে,
20 ইউনিট আমাকে 1 বছরের জন্য ফেলায় রাখতে হবে, এর একটা অপরচুনিটি কস্ট আছে অথবা এটা কস্ট আছে, আমি 80 ইউনিট বিক্রি করব, ওই হিসাবে আমি অর্ডার দেই। আমার কথা বুঝে আসছে স্যার? এটা ডিপেন্ড করে যে আপনি কোন স্ট্র্যাটেজি নেবেন। এখন কি বোঝা আসছে স্যার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। অর্থাৎ দুই ধরনের স্ট্র্যাটেজি আপনার থাকবে। যেমন গত রোজার ঈদে এই লকডাউন দেবে হঠাৎ করে ঈদের আগে লকডাউন ছেড়ে দিছে, আমার 2 ভাই ব্যবসায়ী, পরে বেচা কিনা এমন হয়েছে যে মানুষ এসে চাইছে দিতে পারেন না, যা পাইছে ওইটাই নিয়ে গেছে। স্যার ওইটা তো ব্যাকলগ, যখন স্যার ডিমান্ড থেকে সাপ্লাইটা কম হয় ওইটাকে তো স্যার ব্যাকলগ বলা হয়। ডিমান্ড থেকে স্টক আউট। সাপ্লাই কম হলে স্যার না স্টক আউট করে ফেলা। আমি ডিমান্ড থেকে সাপ্লাই কম হলে এটা এই যে দেখেন, এই যে লেখেন কোথায়, এই যে ব্যাকলগ, ডিমান্ড নট স্যাটিসফাইড ইন দ্য পিরিয়ড ইন হুইচ ইট রাইজেস বাট ইজ ক্যারিড ওভার টু ফিউচার পিরিয়ড। অর্থাৎ যখন আমরা কি করি যে এটাকে ফিউচার পিরিয়ডের জন্য রেখে দেই। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এটাকে আমরা ফিউচার পিরিয়ডের জন্য রেখে দিই, সুতরাং এর একটা কস্ট। স্যার তাহলে ইনভেন্টরি যখন আমি পরের পিরিয়ডের জন্য রেখে দিচ্ছি তখন ওটা স্যার ব্যাকলগ হিসেবে? হ্যাঁ, ব্যাকলগ হিসেবে আমি ফিউচার পিরিয়ডের জন্য রেখে দিচ্ছি। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আসি সামনের দিকে আসি। এখন আমরা যখন অ্যাগ্রিগেট প্ল্যানিং করব, আমার প্রথম ইস্যু হচ্ছে আইডেন্টিফাই দ্য অ্যাগ্রিগেট ইউনিট অফ প্রোডাকশন। এখন আমি আমার মোটামুটি বেসিক কথাগুলো বলা হয়ে গেছে, এখন আমি একটু তাড়াতাড়ি যাব মানে হচ্ছে জাস্ট জিস কথাটা বললেও চলবে। অর্থাৎ ইউনিটটা কি প্রোডাকশনের, যেমন আমি যদি বলি কাগজ কি হিসাবে প্রোডাকশন হয়? টন হিসাবে, তাই না স্যার? কথা বলে না। Yes, কাগজ তো টন। আবার দেখবেন যে এই কি বলে স্টিল কি হিসাবে প্রডিউস হয়? টন হিসাবে। কিন্তু ফ্রিজ কি হিসাবে প্রডিউস হয়? পিস। বেস্ট প্রোডাকশন। জি বেস্ট প্রোডাকশন সম্ভবত বেস্ট, মানে স্ট্যান্ডার্ডাইজ না, একটা হচ্ছে প্রোডাকশন প্রসেস, খুব খেয়াল করেন। একটা হচ্ছে প্রোডাকশন প্রসেস, আমরা বলি প্রসেস কস্টিং, ব্যাচ কস্টিং, আর একটা হচ্ছে প্রোডাকশন ইউনিট। ফ্রিজ কিন্তু তারা পিস হিসাবে প্রোডাকশন করে। জি স্যার, ফ্রিজ তো পিস হিসাবে পরে অ্যাসেম্বল করে। হ্যাঁ, সেলিং পিস হিসাবে প্রোডাকশন করে। কতগুলা ফ্রিজ আপনি প্রোডাকশন করবেন? সুতরাং অ্যাগ্রিগেট প্ল্যান করতে গেলে আপনার প্রত্যেকটাকে ইউনিটে কনভার্ট করতে হবে। অর্থাৎ প্রোডাকশন ইউনিট, কত ইউনিট কত টাইম। যেমন ধরেন আমাদের এখানে আছে কিনা, আচ্ছা দেখেন, যেটা বললাম যে এই আমরা কাগজকে টন হিসাবে কনসিডার করি, কত টন প্রোডাকশন হবে। ফ্রিজকে আমরা পার পিস হিসাবে কনসিডার করি। মোবাইল ফোন প্রোডাকশন, এটা কি টন হিসাবে বা কেজি হিসাবে হয়? হয় না, এটা পিস হিসাবে হয়। সুতরাং আমাদের এই অ্যাগ্রিগেট প্ল্যানিং করার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ইউনিট অফ প্রোডাকশন। এইটাকে অর্থাৎ এটা কি ওজন করবেন না সংখ্যায় গুনবেন নাকি কোয়ান্টিটি কি বলে পরিমাপ করবেন, এটাকে আপনাকে ঠিক করতে হবে। আমরা যেটা বলি পানি বোতল, কত বোতল অথবা কত লিটার এক্সট্রাক্ট করা হয়েছে, অথবা তেল আমরা কি হিসাবে প্রোডাকশন করি? ব্যারেল। প্রত্যেক ব্যারেলের কিন্তু একটা ওজন থাকে, তাই না স্যার? সুতরাং আমার অ্যাগ্রিগেট প্ল্যানিং এর ক্ষেত্রে প্রত্যেকটা এই প্রোডাকশনের ইউনিটটা কি সেটাকে আপনি মেজার করতে হবে। ওই ইউনিটের উপর বেস করে দেখবেন যে আপনার র ম্যাটেরিয়ালের ইউনিট কি, সেটা কিন্তু ওই ইউনিট হিসেবে আপনার র ম্যাটেরিয়ালের অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হবে, প্রোডাকশনের অ্যাগ্রিগেট প্ল্যানিং করতে হবে।
আমি কি বুঝাইতে পারতেছি স্যার? এটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান কাজ। এটা অনেক সহজ। অনেক সময় দেখবেন যে পার আওয়ারে আমরা কনসিডার করি, পার ইউনিটে কনসিডার করি, হোয়াট এভার মে বি দ্য কেস। এখানে আপনাদের একটা উদাহরণ দেওয়া আছে, দেখবেন যে এখানে সল্টের ক্ষেত্রে বলা আছে, একটা হচ্ছে যে বিভিন্ন ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট কত, প্রাইস কত, এর সেটআপ কস্ট কত, এভারেজ ব্যাচ সাইজ কত, প্রোডাকশন টাইম কত, এই বিভিন্ন ইস্যুগুলো ইনভলভ থাকে। আপনাদের একটা জিনিস আমি বলছি কিনা জানি না, সেটআপ কস্ট বা সেটআপ টাইম কি বলেন তো? এর কি ধারণা আছে স্যার? ধারণা নেই না? আচ্ছা, যখন একটা প্রসেস কস্টিং বা ব্যাচ কস্টিং শুরু হয়, ফর এক্সাম্পল আপনি ফার্মাসিউটিক্যালসে কে আছেন স্যার? কে যেন ছিলেন, ফার্মাসিউটিক্যালস এর প্রোডাকশন সম্পর্কে ধারণা আছে কার? সাপ্লাই চেইন আছে, প্রোডাকশনে নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, বোধহয় আপনি এতটুকু বুঝবেন। আমাদের প্রত্যেকটা যত এক পাতা ওষুধ কিনলে ওষুধের পাতার গায়ে ব্যাচ নাম্বার লেখা থাকে, তাই না স্যার? জি। একটা ব্যাচে মনে করেন যে নাপা 10,000 পাতা নাপা প্রোডাকশন করতে হবে, তাই তো? জি। এখন ওই নাপার প্রোডাকশন করতে গেলে নাপার কিন্তু একটা মানে ওরে কি বলে, কেমিক্যাল কম্পোনেন্ট আছে, কেমিক্যাল কম্পোনেন্ট আছে, তাই না স্যার? জি। একটা কোয়ান্টিটি আছে, আছে না? জি। একটা সাইজ আছে, একটা সাইজ আছে, তাই তো? জি। প্রত্যেক পাতায় কতগুলা প্রোডাকশন হবে সেটাও তো আছে। জি। সুতরাং এক পাতা অথবা 1,000 বা 1,00,000 পাতা বলবো, প্রত্যেক পাতায় 10টা থাকবে। এই ওষুধটা যদি আপনি প্রোডাকশন করতে চান, তাহলে কি আপনি যে মেশিনটা দিয়ে প্রডিউস করবেন ওইটা একটা সেটআপ দিতে হবে না? এক্স্যাক্টলি, জি। হ্যাঁ, এখন ধরেন যে জি জি জি, এটাকে ব্যাচ সেটিং বলে। হ্যাঁ, ব্যাচ সেটিং মানে ওই সেটআপ। জি, ওটাই। সুতরাং আপনাকে কি করতে হবে, ওই সেটআপ দিয়ে আপনি মেশিন চালু করে দিবেন, এটা প্রোডাকশন হতে থাকবে। হয়তোবা সেটা 2 ঘন্টা লাগবে বা 5 ঘন্টা লাগবে বা 10 ঘন্টা লাগবে, এরকমই তো স্যার? জি। প্রতিটা ব্যাচের আসলে সেটআপ টাইম, প্রোডাকশন টাইম এবং ফাইনাল আউটপুট টাইম সবই মেশিনে সেট করে দেওয়া হয়। সো ব্যাচের এইটাকে আমরা বলি সেটআপ কস্ট। প্রসেস কস্টিং এর একটা মেজর পার্ট হচ্ছে সেটআপ কস্ট। আবার নাপা প্রোডাকশন শেষ হলো, এখন আপনারা নাপা এক্সটেন্ড অথবা নাপা এক্সট্রাই প্রোডাকশন করবেন 10 লাখ পাতা। তার জন্য কেমিক্যালের যে মিক্স ডিফারেন্ট থাকবে, সাইজ, ওই মিক্স সাইজ ডিফারেন্ট থাকবে, পাতাটা ডিফারেন্ট থাকবে, তাই তো স্যার? জি। প্রোডাকশন টাইমটা ডিফারেন্ট থাকবে, আবার সেট করতে হবে, এটাকে আমরা বলি সেটআপ কস্ট। জি। আবার বললাম যে এই যে বিভিন্ন পেপার মিল কলকারখানাতে এটা কিন্তু সেটআপ দিতে হয় 5 ঘন্টার জন্য। যেমন বলি যে কুষ্টিয়ার দিকে যারা, কুষ্টিয়া, পাবনা এদিকে বাড়ি আছে কারো নাই? টাঙ্গাইলে আছে, কার আছে? কে স্যার? আমার শরীফুল ইসলাম স্যার। হ্যাঁ, কোথায় বাড়ি? স্যার আমার সিরাজগঞ্জ, মানে আমার পার্শ্ববর্তী জেলা। আচ্ছা, সিরাজগঞ্জ। আপনি কি কাপড় তৈরি হয় এটা দেখছেন? স্যার আমরা এগুলোর মধ্যে বড় হয়েছি স্যার। বড় হয়েছেন এগুলোর মধ্যে? বলতে স্যার আমার হাতে 50 বছর হলো এটার সাথে যুক্ত স্যার। হাতে তাঁত বনে দেখছেন? এখন তো স্পারলুম চলে আসছে, তাই না স্যার? স্যার আমাদের এগুলো কি বলে ভাষায়, আচ্ছা, যেটা এখন আমি যেটা বলতেছি ওইখানে দেখবেন যে একটা সেটআপ করতে, একটু ডিফারেন্ট আছে। সেটআপ করতে হয় না স্যার?
প্রথমে সুতা টুতা এটা দিটা দিয়ে একটা করে তারপরে মেশিনে সেট করতে হয়, হয়তো এই জায়গা দিয়ে 20 পিস 50 পিস লুঙ্গি বা শাড়ি প্রোডাকশন লুঙ্গি প্রোডাকশন হবে, এরপরে ওটা করে দিলে আবার ওটাকে সেট আপ করে দিয়ে দিতে হয়। সোনাবাড়ি কুষ্টিয়া এখানে অনেক দেখছি, ওইখানে দেখতাম যে ভোরে উঠে মানুষ এই কাজগুলা করতে, অনেক মানুষ লাগে একটা সেট আপ দিতে। অর্থাৎ সুতাকে আপনি সেট আপ দিবেন, সেটাকে একটা ওই ইয়ার মধ্যে এনে ওইটাকে আপনাকে ফাইনালি তাতে সেট আপ দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা যে কোনো প্রসেস কস্টিং এ সেট আপটা আমাদের একটা কমন ইস্যু, এবং সেট আপ কস্ট কিন্তু আমাদের ইনডিভিজিবল কস্ট। ইনডিভিজিবল কস্ট হচ্ছে এটা পার ইউনিটে আইডেন্টিফাই করা যায় না, আমরা পার ইউনিটে সমান ভাগে ভাগ করে দেই। আমার কথা কি বুঝে আসছে স্যার? আপনাদের এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে মধ্যে কস্ট অ্যাকাউন্টিং কিছু পড়ানো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে কোথায় ছিলাম? তাহলে আমাদের প্রোডাকশন ইউনিটটা আমাদের প্রথমে কনসিডার করতে হবে, এরপরে আমরা স্যার ম্যানুফ্যাকচারিং ওভারহেড হিসেবে স্যার ধরা হয়। আচ্ছা ওভারহেড, এটাকে ওভারহেড, হ্যাঁ ওয়ান কাইন্ড অফ ওভারহেড। বাট আবার আপনি ওভারহেড এই জন্য বলতে পারবেন না কারণ এখানে ডাইরেক্ট লেবারটা রিলেটেড, বুঝতে পারছেন স্যার? এখানে কিন্তু ডাইরেক্ট লেবারের একটা ব্যাপার আছে, কারণ এই সেটআপের সময় যারা কাজ করে কিন্তু ডাইরেক্ট লেবার। এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, আমাদেরকে ডিপে যেতে হবে, বাট এটাকে আমরা ওভারহেড বলে পার ইউনিটে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। ওই আপনারা বলছেন আপনারা ডাইরেক্ট কস্ট, আপনারা কি এটা শুনছেন? ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। জি স্যার, এটাই বলছিলাম স্যার, এটাকে আমরা যখন কনসিডার করি আমরা তখন এটাকে বেসিক্যালি ইনডাইরেক্ট কস্ট ধরি, যেটা ওভারহেড, বাট এটার কন্ট্রোলিং মেকানিজমটা আমাদের সবসময় ডাইরেক্ট কস্টের মধ্যে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আমি ওইটাই বলতে চাইছিলাম, এটা একটু মানে সরাসরি কেউ বলতে পারবেন না যে এটা ডাইরেক্ট কস্ট না। নরমালি যেটা হয় আমরা ওভারহেড কস্টের মধ্যে ট্রিট মানে ধরে ক্যালকুলেশন করে কস্টিং করি, কিন্তু আমাদের এগুলাকে ট্রিট করতে হয় ডাইরেক্ট কস্টের মধ্যে, তাই তো স্যার? আচ্ছা কস্টটাকে স্যার অ্যালোকেট করা হচ্ছে মেবি অ্যাক্টিভিটি বেসড কস্টিং এর বেসিসে। অ্যাক্টিভিটি ওই আমি যদি এত ম্যাথমেটিক্যাল কথাবার্তা বলি তাহলে বাকিরা ঘুমাই গেছে দেখেন। আমি এত কস্টিং এর কথাবার্তা বললি কারণ আমি কিন্তু বেসিক্যালি আমার আন্ডারগ্রেডে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমি বুঝছেন? এজন্য কস্টিং কন্ট্রোল না করতে পারলে তো সাপ্লাই চেইন করা যাবে না স্যার। হ্যাঁ সেজন্য তো বললাম যে আসলে কস্টিং এর ব্যাপারটা, কস্টিং এর উপরে আপনাদের ক্লাস নেওয়া দরকার। আপনারা স্যারকে বলে নাই মনি ভাই আছে নাকি? মনির ভাই আবার বলবে যে কি হলো স্যার আমার ক্লাস একটা বাড়ায় দিচ্ছে। মনির ভাইকে রিকোয়েস্ট করেন যে মনির ভাই আমাদেরকে একটা কস্টিং এর উপর একটা ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করেন, কারণ সাপ্লাই চেইনে কস্ট ক্যালকুলেশন করা এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা যাই হোক, এরপর বলবো স্ট্র্যাটেজি, এগ্রিগেট প্ল্যানিং স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজির মধ্যে সাধারণত আমাদের একটা ট্রেড, কারণ আমি প্রথমে বলছি যে কস্ট থাকে আমাদের, একটা হচ্ছে ইনভেন্টরি কস্ট আর একটা হচ্ছে যে আরেকটা কস্ট আপনি ইনক্রিজ করবে। সেজন্য আপনার একদিকে ডিমান্ডের ক্ষেত্রে স্ট্র্যাটেজির ক্ষেত্রে সবসময় আমাদেরকে একটা ট্রেড অফ করতে হয়। আমি যদি চিন্তা করি যে আমি 100% ফুলফিল করব, তখন দেখা যাবে আপনার ক্যাপাসিটি কস্ট বাড়বে অথবা ইনভেন্টরি। সবসময় দেখবেন যে এই ধরনের আমাদেরকে কি করতে হয়, একটা ট্রেড অফ করতে হবে। দেখেন in this sense the cost represent a trade off. To lower the inventory cost, a planner must decrease capacity cost.
যদি ইনভেন্টরি কস্ট আপনি রিডিউস করতে চান তাহলে কি করতে হবে? হয় ক্যাপাসিটি মাস ইনক্রিজ দ্য ক্যাপাসিটি কস্ট, অথবা ডিলে ডেলিভারি দিতে হবে। অর্থাৎ আপনি মনে করলেন যে আমি ইনভেন্টরি লেভেল কমায় দেব, ইনভেন্টরি রাখবো না, তাহলে আপনার প্রোডাকশন ফ্লেক্সিবিলিটি আনতে হবে না স্যার? যে বেশি সময় বেশি দেব, কম সময় কম প্রোডাকশন করব, বেশি সময় বেশি প্রোডাকশন করব। আমার কথাগুলি কি বুঝতে পারতেছেন? এই সবাই একটু চেহারাটা দেখান তো দেখি, আমি আগে আমার চেহারা দেখাই, দেখি কি অবস্থা। এই যে আমি কিন্তু এখন হাস্য উজ্জ্বল আছি, আর আমার সমস্যা হচ্ছে আমি নিশাচর প্রাণী, বুঝতে পারছেন? নিশাচর প্রাণী এই সেন্সে আমার এই সারাদিন মেয়ে আমার খুব জ্বালাতন করে, দিনের বেলা আমি কোনো কাজ করতে পারি না। সুতরাং আমার কাজ শুরু হয় রাত 12টার থেকে অথবা সন্ধ্যার পর থেকে, যখন মেয়ে ঘুমায়, রাত 1টা-2টা পর্যন্ত। আর আমি সাধারণত ডেতে আমি ক্লাস নিই হচ্ছে দুপুরের পরে 12টা, 11টা-12টার দিকে। এর আগে আমি কোনো ক্লাস নিই না। এবার 9টার দিকে ক্লাস নিছি, আল্লাহ জানে যে 9টার দিকে ক্লাসে কন্টিনিউ করতে পারবো কিনা। বাকি সবাই আছেন? জি আছি স্যার, ইনশাআল্লাহ। 2-4 জন কথা বলতেছেন আর বাকি কাউকে কথা বলতে দিচ্ছেন না। জি স্যার, সবাই আছি স্যার। সবাই আছেন? জি স্যার আছি। ওই যে অনেকের ঘুম চলে আসছে, কারণ আপনারা সারাদিন অফিস করে ক্লাস করা, এটা তো অনেক টাফ আপনাদের জন্য। আচ্ছা যাই হোক, যেটা বললাম, সবসময় আমাদের যেটা হয়, একটা কস্ট যদি আপনি কন্ট্রোল করতে চান, ডিক্রিজ করতে চান, তাহলে হইতে পারে আর একটা কস্ট আপনার ইনক্রিজ করতে হবে, ভাইস ভাইসা। সেজন্য আমাদের একটা ট্রেড অফ করতে হয়। এই ট্রেড অফের ক্ষেত্রে আমরা 3 ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে পারি, আমি অলরেডি বলে ফেলছি। প্রথম হচ্ছে চেস স্ট্র্যাটেজি, ইউজিং ক্যাপাসিটি অ্যাজ দ্য লিভার। প্রোডাকশন রেট ইজ সিনক্রোনাইজ, অর্থাৎ আমরা প্রোডাকশন রেটটা সিনক্রোনাইজ করে দিই, এটা ফ্লেক্সিবল করে দিই আমরা। With this strategy, production rate is synchronized with the demand rate by varying machine capacity or hiring or laying off employee as demand rate varies. অর্থাৎ ডিমান্ড রেট ভেরি হওয়ার সাথে সাথে আমরা ক্যাপাসিটি চেঞ্জ করে ফেলি, অর্থাৎ যখন যেমন তখন তেমন ফ্লেক্সিবিলিটি করে ফেলি। কি বলে হচ্ছে এই ক্যাপাসিটিটা, আমরা ক্যাপাসিটিকে ফোকাস করে আমরা ক্যাপাসিটি চেঞ্জ করে ফেলি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে সিনক্রোনাইজেশন করা, দিস ইজ রিয়েলি কস্টলি এন্ড ডিফিকাল্ট। অর্থাৎ আমার এই ক্যাপাসিটি সিনক্রোনাইজ করা, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সব সময়। এরপরে আসেন আমাদের বলি ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি। দ্য স্ট্র্যাটেজি মে বি ইউজড ইফ দেয়ার ইজ এক্সেস মেশিন ক্যাপাসিটি। ফ্লেক্সিবল স্ট্র্যাটেজি হচ্ছে আপনার ওই শিডিউলিং করা, আপনার প্রোডাকশনকে ফ্লেক্সিবল হিসেবে রাখা, যতটুকু যখন আপনার প্রয়োজন হয় ওভার দ্য টাইম এটা আপনি ফ্লেক্সিবলি শিডিউল করবেন। ওয়ার্কফোর্স, ক্যাপাসিটি, ট্রান্সপোর্ট, হ্যাঁ, যে কোনো একটা টোটাল একটা ফ্লেক্সিবল ওয়েতে নিয়ে আসবেন উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। আর একটা হচ্ছে ইনভেন্টরি অ্যাজ লিভার। আপনি যেটা বলতে পারেন যে না, আমি আপনার ক্যাপাসিটি যেভাবে আছে ওইভাবে রাখবো, এরপরে হচ্ছে আমার টোটাল সিস্টেম যেভাবে আছে আমি ওইভাবেই রাখবো। এক্ষেত্রে যেটা হয়, যখন আমার ডিমান্ড কম হবে তখন আমি এটাকে ইনভেন্টরি হিসেবে রেখে দেবো, যখন আমার ডিমান্ড বেশি হবে তখন এটাকে আমি সেল করে দেবো। স্যার চেজ স্ট্র্যাটেজিটা একটু স্যার আরেকবার বলবেন? জি স্যার, জি স্যার। স্যার চেজ স্ট্র্যাটেজিটা আরেকবার একটু বলবেন স্যার, বুঝতে পারিনি। এই হচ্ছে উইথ দিস স্ট্র্যাটেজি দ্য প্রোডাকশন রেট ইজ সিনক্রোনাইজড। অর্থাৎ প্রোডাকশন রেটটা কত হবে খুব খেয়াল করেন। এখন আপনারা বলতে পারেন স্যার এই দুইটা ডিসিশনের মধ্যে একটু কনফিউজ, তাই তো স্যার? দিস স্ট্র্যাটেজি এখানে হচ্ছে আপনার প্রোডাকশন রেটকে আপনি ফোকাস করেন। যখন আপনার ডিমান্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রোডাকশন রেটকে আপনি বাড়াই দিবেন, মেশিনের ক্যাপাসিটি চেঞ্জ করে দিবেন, অথবা এমপ্লয়ি কমাইবেন বাড়াইবেন। এটা হচ্ছে ইট ফোকাস অন ক্যাপাসিটি। দেখছেন, দেখা যাচ্ছে স্যার? জি স্যার। জি স্যার। আর এটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যে ডিমান্ডেড শিডিউলিং ফ্লেক্সিবল, অর্থাৎ টোটাল প্রোডাকশন প্রসেসটা আপনি ফ্লেক্সিবল করে ফেলবেন।
if machines are not used 24 hours a day 7 days a week, অর্থাৎ এই মেশিনটা যদি আপনি টোটালি যে কোনো জায়গায় যদি আপনি ওভারটাইম করলেন, অর্থাৎ টোটাল জিনিসটা আপনি ফ্লেক্সিবল করে দিবেন। এখন আসেন এই দুটো জায়গায় আমার ডিফারেন্সটা কোথায়, এটা আপনার একদম ইয়াতে মেশিনের উপর ফোকাস করবে, মেশিন ক্যাপাসিটি আপনি চেঞ্জ করবে। আর এখানে যেটা হচ্ছে যে আপনার যেটা করতে হয় এক্সেস ক্যাপাসিটি আপনি রাখবেন, যখন প্রয়োজন হয় এই টোটাল হোল প্রোডাকশন প্রসেসটাকে ফ্লেক্সিবল করে দিবেন। দেখেন although this strategy does require that workflows be flexible, অর্থাৎ এখানে আপনার ওয়ার্কফোর্স ফ্লেক্সিবল হতে হবে এবং অন্যান্য ইস্যু গুলাই ফ্লেক্সিবল হতে হবে। দেখেন it avoids some of the problems associated with change strategy, changing the size of the workforce, অর্থাৎ এখানে আমাদের যেটা করতে হয় ফ্লেক্সিবল ক্ষেত্রে, অর্থাৎ চেঞ্জের ক্ষেত্রে আমরা শুধু ক্যাপাসিটির উপরে ফোকাস করি, আর ফ্লেক্সিবল হচ্ছে আমরা টোটাল প্রসেসটা ফ্লেক্সিবল করে ফেলতে হয়। ফ্লেক্সিবল হচ্ছে ডিমান্ড, দুইটাই ডিমান্ড যখন ভেরি করবে আপনি হোল প্রসেসটাকে ভেরি করে ফেলবেন। আর লেভেল স্ট্র্যাটেজি হচ্ছে আপনি ইনভেন্টরি হিসাবে রেখে দেওয়া। অর্থাৎ ফ্লেক্সিবলটা হচ্ছে চেঞ্জ স্ট্র্যাটেজির একটু আপডেটেড ভার্সন। যেমন এখানে খুব ভালোভাবে লেখা আছে, দেখেন this strategy can be expensive to implement if the cost of varying machine or label capacity over time is high, অর্থাৎ আপনি সরাসরি এই ক্যাপাসিটি গুলা চেঞ্জ করতেছেন, বাড়াইতেছেন, কমাইতেছেন। আর ফ্লেক্সিবিলিটি হচ্ছে অর্থাৎ এখানে আপনি মেশিনটাকে, অর্থাৎ টোটাল মেশিন ওয়ার্কফোর্স এটা কিছু আনইউজ রাখবেন। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি চিন্তা করবেন এই যেটা আমরা বললাম এই ওয়ালটনের ক্ষেত্রে, ওয়ালটন কি করে যে জাস্ট স্পেসিফিক একটা সময়ে তাদের ক্যাপাসিটিটা, প্রোডাকশন ক্যাপাসিটিটা ইনক্রিজ করেন, তাই তো স্যার? জি স্যার। অর্থাৎ তারা আরো লোকবল নিয়ে আসে, অথবা এই মেশিন একটা জায়গায় দুইটা স্টার্ট করে, এই ধরনের সিচুয়েশন। বাট খেয়াল করবেন, বাট সিচুয়েশনটা যদি এরকম হতো যে স্যার আমার এক্সট্রা লোকের দরকার নাই, এক্সট্রা মেশিন আওয়ারের দরকার নাই, আমার যে মেশিন আছে এর মেশিনের ক্যাপাসিটি ফর এক্সাম্পল ম্যাক্সিমাম আমার যদি 2 লাখ ইউনিট প্রোডাকশন হয়, 2 লাখ ইউনিট থাকবে, যখন 2 লাখ ইউনিট প্রয়োজন তখন আমি 2 লাখ ইউনিট প্রডিউস করব, যখন কম প্রোডাকশন করা প্রয়োজন তখন আমার কম প্রোডাকশন করবে, তবে এইটা লিটল বিট এক্সপেন্সিভ। আমি এই ক্লাসে বলে ফেলছি, প্রোডাকশনকে আপনি যত বেশি ফ্লেক্সিবল করবেন ইনভেস্টমেন্ট কস্ট এত বেশি বাড়বে এবং আপনার কস্ট তত বেশি বাড়বে। আর চেঞ্জ স্ট্র্যাটেজিটা হচ্ছে যে এই ক্যাপাসিটি চেঞ্জ করার ক্ষেত্রে দেখেন, যেমন যখন আপনারা অনেক বেশি এমপ্লয়ি হায়ার করেন তখন তাদেরকে আমি যতটুকু ইনফরমেশন মানে উনি আমাকে জানাইছে যে স্যার এদেরকে একটু বেতন স্যালারিটা বেশি দিতে হয়। আমি কি ইনফরমেশন ঠিক আছে স্যার? অর্থাৎ যেসব এমপ্লয়িদেরকে 2-3 মাসের জন্য হায়ার করেন পিক ডিমান্ড ফিল আপ করার জন্য, তাদেরকে কিন্তু বেশি দিতে হয়। যেসব ইঞ্জিনিয়ারদেরকে ওই সময়ের জন্য হায়ার করেন তাদেরকে বেশি দিতে হয়। অর্থাৎ অনেক সময় দেখবেন যে ক্যাপাসিটির উপর ফোকাস করলে লিটল বিট ডিফিকাল্ট হয়ে যায়। যখন হোল সিস্টেমটা ফ্লেক্সিবল বানায় ফেলবেন, তখন আপনাকে কস্ট কিন্তু বেড়ে যাবে। আর চেঞ্জ স্ট্র্যাটেজিটা একটু রিস্কি হয়ে যায়। আর এরপরটা আমার সবার ফোকাস অন ইনভেন্টরি। এখন আসেন এই ম্যাথমেটিক্যাল পার্টে চলে আসি। বুঝতে পারছেন স্যার? এখন ম্যাথমেটিক্যাল পার্টে আমরা যেটা বলবো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে আসলে কি কি আছে। আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। এই জিনিসগুলা আপনারা একটু ঠান্ডা মাথায় দেখেন, খুব খেয়াল করে দেখেন যে আপনাদের আসলে এগুলো প্রয়োজন কিনা। প্রয়োজন হলে আমরা একটা ক্লাসে দেখাই দেব, ওই ক্লাসের সাথে। এই
চেঞ্জের আর ফ্লেক্সিবিলিটির মধ্যে দুইটা পার্থক্য হচ্ছে, ফ্লেক্সিবিলিটিতে আমরা মেশিন ক্যাপাসিটি একটু বাড়ায় রাখি, যার কারণে যখন আমাদের ডিমান্ডটা পিক হয় তখন আমরা প্রোডাকশনকে বাড়াই দিই, যখন ডিমান্ডটা কম হয় প্রোডাকশনকে কমাই দিই। আর আরেকটা চেঞ্জ ক্যাপাসিটি হচ্ছে এই মেশিনের ক্যাপাসিটি আমরা যেটা বলি এটাকে চেঞ্জ করে ফেলি। বুঝতে পারছেন? ইন এনি ওয়ে, বাট এটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমরা আসি, এই যে দেখেন আমাদের একটা রেড টেমোটা টমেটোর একটা ইনফরমেশন দেওয়া আছে, মান্থ ডিমান্ড ফোরকাস্ট। এখন এখান থেকে বলছে যে আপনি অ্যাগ্রিগেট প্ল্যান করেন কোনটা কতটুকু হবে, ওয়ার্কফোর্স, ক্যাপাসিটি, ইনভেন্টরি, বিভিন্ন সিচুয়েশন আপনাকে দেওয়া আছে। এই যে আমাদেরকে যেটা করতে হয়, কতটুকু স্টক আউট হবে, কতটুকু ইনভেন্টরি রাখতে হবে, ওয়ার্কফোর্স সাইজ কত হবে, বিভিন্ন সিচুয়েশনের জন্য আমাকে বিভিন্ন ধরনের মডেল ইউজ করতে হয়, ডিমান্ড ভেরিয়েবিলিটি, এবং এইখানে আমাদেরকে যেটা করতে হয় এই কি করতে হয়, ফোরকাস্ট করতে হয়, এবং ফোরকাস্ট এরার থাকে, ট্রেন্ড এবং সিজনালিটি ডিটারমাইন করতে হয় অনেক জায়গায়। আবার ফোরকাস্টের ক্ষেত্রে দেখবেন যে আমাদের সেফটি ইনভেন্টরি রাখতে হয়, সেফটি ক্যাপাসিটি রাখতে হয় অনেক সময়। এখন আসেন সেফটি ইনভেন্টরি কি? সেফটি ইনভেন্টরি হচ্ছে আপনার কখনো যদি স্টক আউট না হয়ে যায়, এই প্রবলেমকে সলভ করার জন্য ওভার দ্য টাইম আমার 1 ইউনিট অথবা 2 ইউনিট অথবা 5 ইউনিট সেফটি ইনভেন্টরি হিসেবে রেখে দিতে হয়। ক্যাপাসিটির ক্ষেত্রে আলাদা, অর্থাৎ একটু ক্যাপাসিটি এক্সেস রাখতে হয় যাতে ডিমান্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি ক্যাপাসিটি চেঞ্জ করতে পারি। স্যার একটা কোশ্চেন স্যার, সেফটি ইনভেন্টরি কি স্যার বাফার ইনভেন্টরির সিনোনিম? হ্যাঁ, বাফার ইনভেন্টরি, হ্যাঁ সিনোনিম বলতে পারেন। স্যার আমি এমবিএ তে এগ্রিগেট প্ল্যানিং করছিলাম, কিন্তু স্যার এখানে যা দেখতেছি স্লাইডে, আসলে তো আমি একটা ম্যাথ করে গেছি গা এখানে স্যার, অনেক পরীক্ষা আসতেছে। আমি এমবিএ তে স্যার এগ্রিগেট ট্রেনিং করেছি স্যার, আমার সাপ্লাই চেইনে তো মেজর ছিল। জি, তো আমি এক ধরনের ম্যাথই করে এসেছিলাম, ওইগুলো স্যার খুব সোজা ছিল। সাব কন্ট্রাক্ট ওভারটাইম দিয়ে কাজ করো, এখানে যদি ইনভেন্টরি কস্ট বেশি হয় তাহলে ইনভেন্টরিটা রাখো, আর স্টক আউট কস্ট সরি আপনার আমি এটা অনেকটা একটা কস্ট, মানে কস্ট অ্যাকাউন্টিং এরও ইস্যু। অর্থাৎ যেহেতু আপনার প্রাইস দেওয়া থাকে, এখানে আমাদেরকে মেইন জিনিসটা করতে হয়। আমি তিনটার কস্ট কথা বলছি, একটা হচ্ছে ইনভেন্টরি কস্ট, আর একটা ক্যাপাসিটি কস্ট, আর একটা হচ্ছে যে স্টক আউট কস্ট, তাই তো স্যার? জি স্যার। এই তিনটা কস্টকে আমাদের যেটা করতে হয় ট্রেড অফ করতে হয়। অর্থাৎ আপনি ইনভেন্টরি কস্ট বেশি নাকি ক্যাপাসিটি কস্ট বেশি, অথবা একটা কমলে দুইটা বাড়ে। বুঝে আসছে স্যার? আপনাদের বইয়ে তো কোন জায়গায় দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের ডিসিশন নিতে হয় যে আমরা কি করব। স্টক আউট ফলো করা বেটার, যে 2-4টে স্টক আউট হোক, অথবা ইনভেন্টরি রেখে দেওয়া বেটার, অথবা ক্যাপাসিটি সারপ্লাস রাখা বেটার, কোনটা কস্ট কম। স্যার এমবিএ তে ওইটাই করতাম স্যার, ব্যাকলগের কস্ট যদি বেশি হয় তাহলে ইনভেন্টরি রাখো, আর ইনভেন্টরির কস্ট বেশি হয় তাহলে ব্যাকলগ রাখো। যেটা, হ্যাঁ, এখন যেটা বললাম যে এখন আমরা এই ম্যাথ গুলা যদি আমরা করতে যাই তাহলে তো আমাদের একটু টাইম কনজিউমিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ম্যাথ গুলা এখন ম্যাক্সিমামের মাথায় ঢুকবে কিনা আমার সন্দেহ আছে। অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলবো, প্র্যাকটিক্যাল লাইফে খুব খেয়াল করবেন, আপনাদের এত বেশি ক্যালকুলেটিভ হওয়ার দরকার নাই। প্র্যাকটিক্যাল লাইফে আপনি যে কোনো সাপ্লাই চেনে যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে, আমি আগেই বলছি সাপ্লাই চেইন যদি খুব বেশি কমপ্লেক্স হয়, সেই সাপ্লাই চেইনের ম্যাথ সলভ করতে আপনার কমপ্লেক্স ডেটা থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্স মেথড হয়ে যায়, এবং এই কমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করার জন্য আমাদের হাইলি স্পেশালাইজড লোক দরকার হয়। এখন আপনার যদি অত হাইলি স্পেশালাইজড অথবা হাইলি কমপ্লেক্স না হয়, অ্যাজ ইউজুয়াল আপনি চিন্তা করবেন
একটা হচ্ছে আমার ইনভেন্টরি কস্ট, আর একটা হচ্ছে স্টক আউট, আর একটা হচ্ছে আমার ক্যাপাসিটি কস্ট। অর্থাৎ কোন দিকে যাওয়া, অর্থাৎ আমি যদি ইনভেন্টরি কস্ট কমাইতে চাই তাহলে ক্যাপাসিটি আমাকে একটু বাফার রাখতে হবে, এবং আমাকে ধরে নিতে হবে এই কিছু কিছু সময় আমি স্টক আউট করে ফেলতে পারি। বুঝতে পারছেন স্যার? হ্যালো, জি স্যার। আবার যদি মনে করেন যে স্যার বুঝতে আমি পারছি। আমি যদি ইনভেন্টরি বেশি রাখতে চাই, রেখে দিলাম, সেক্ষেত্রে আমার স্টক আউট কস্ট কম হইলো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার ক্যাপাসিটি বাফার রাখতে হচ্ছে না। বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং একটা কমলে দুইটা বাড়বে, এই ধরনের একটা আমাদের একটা চেইন আছে। এখান থেকে আমরা অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন করে ডিসিশন নেব কোনটা কম, কোন কস্টটা আমাদের কম। যে কস্টটা কম আমরা তার উপর বেস করে ডিসিশন নেব। অর্থাৎ আমরা কি স্টক আউট প্রেফার করব, নাকি বাফার ক্যাপাসিটি প্রেফার করব, নাকি হায়ার ইনভেন্টরি প্রেফার করব। মানে অঙ্কের মেইন থিমটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। অঙ্কের মেইন থিমটা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার। জি স্যার। মানে কোন কস্টের অপরচুনিটি কস্ট কোনটা নিব স্যার? হ্যাঁ, এটাকে আমরা আপনার আর সুন্দর একটা কথা বলছেন, অপরচুনিটি কস্ট হিসাবেও আপনারা ধরে ফেলতে পারেন। অর্থাৎ কোন অপশনে গেলে আমার অপরচুনিটি কস্ট কম হবে, এই তিনটা কস্টের মধ্যে কোন অপশনে গেলে আমার অপরচুনিটি কস্ট কম হবে। স্যার হায়ার কস্টটা অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বললাম, হায়ার কস্টটা আমি অ্যাভয়েড করব, লো যেখানে আমার কস্ট লোয়ার হয় সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। ক্ষেত্রে যেগুলো খুব এক্সপেন্সিভ আইটেম, সেক্ষেত্রে আমরা স্টক আউটকে প্রিফার করি কম্পেয়ার টু ইনভেন্টরি, কারণ এটা স্টক করা এক্সপেন্সিভ, আর দুই একজন যদি ছুটে যায় আপনার খুব বেশি প্রফিট। যেমন একটা 1 লাখ টাকার একটা ল্যাপটপ বিক্রি করলে কিন্তু খুব বেশি প্রফিট হয় যে তা না, কিন্তু ওই 1 লাখ টাকার ল্যাপটপ বিক্রি করতে যদি ইনভেন্টরি বাফার হিসেবে রাখতে হয়, 10টা ল্যাপটপ রাখতে হয়, 10 লাখ টাকা কিন্তু বিক্রি যদি না হয় কখনো, যদি রেখে দিতে হয়, তখন কিন্তু হিউজ কস্ট। আমার কথা বুঝে আসছে স্যার? জি স্যার। সুতরাং এই তিনটা কস্ট কম্পেয়ার করে আমাদেরকে ডিসিশন নিতে হবে কোন দিকে যাব আমরা। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ জি স্যার জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন বোধহয় আমাদের আর কোনো ইস্যু আপাতত নাই। বলেন তো এখন আমরা আর কার কোনো কোশ্চেন আছে স্যার? আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? স্যার কস্টিং এর উপর একটা ক্লাস নিলে তো ভালো হতো, একটু আর একটু নলেজ নেওয়া যেত। কস্টিং এর উপর একটা ক্লাস নেন স্যার, খুব ভালো হয় স্যার। ওর স্যার ইনস্টিটিউশন যদি অ্যালাউ না করে স্যার ক্লাস, অন্তত আমাদের কোন জিনিসগুলো দেখা উচিত একটু স্যার আপনি যদি পয়েন্ট আউট করে দিতেন, দেন ইট উড বি বেটার। যদি ইনস্টিটিউশন আচ্ছা ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার। হচ্ছে সাপ্লাই চেইনটা একটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট। জি স্যার। আসলে বিজনেসের মধ্যে মার্কেটিং ডিপার্টমেন্ট যেটা, এরা তো বেশি রোল প্লে করে। তাহলে সাপ্লাই চেইন এখানে তার কাজটা কি মার্কেটিং এর সাপোর্ট দেওয়া, অথবা তার যেমন ইনভেন্টরি আমরা বলি যে র ম্যাটেরিয়ালস গুলো আনা, এটা ডিসিশনটা কি আসলে মার্কেটিং এর হয়ে এখানে প্লেস হয়, না মানে কোনো কাজ করতে না, আসলে সাপ্লাই চেইনকে আপনি কোনোটা দিয়েই কমপ্লিটলি রিপ্লেস করতে পারবেন না। সাপ্লাই চেইনে আমাদের কস্ট অ্যাকাউন্টিং থাকে, সাপ্লাই চেইনে আপনার মার্কেটিং থাকে, সাপ্লাই চেইনে আপনার অপারেশনস ম্যানেজমেন্ট থাকে, সাপ্লাই চেইনে আপনার ফাইন্যান্স থাকে। বুঝতে পারছেন স্যার? একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন কি এতগুলো লোক একসাথে সাপ্লাই চেইনের জন্য অ্যাভেল করে, না মার্কেটিং এর এই মানুষগুলোই সাপ্লাই চেইনের সাথে কি বলে? আপনারা প্রথম চ্যাপ্টারে আপনাদের ডেফিনেশনে বলে দিছে যে সাপ্লাই চেইন ইনভলভ
involves all the parties or all the stages directly or indirectly related. কথা বুঝতে পার মার্কেটিং এর কাজ করা, প্রমোশন করা, দিস ইজ দ্য পামু যে লাস্টে ফোরকাস্টিং এর কথা বলছিলাম যে মার্কেটিং মার্কেট করতেছে, প্রমোশন করতেছে, ওই প্রমোশনটা কিন্তু আপনার হোল সাপ্লাই চেইন এফেক্ট করবে। ডিমান্ড কতটুকু বাড়বে, ওই ডিমান্ড অনুযায়ী প্রোডাকশন কতটুকু চেঞ্জ করতে হবে, ওই প্রোডাকশন অনুযায়ী আপনার র ম্যাটেরিয়াল কতটুকু চেঞ্জ করতে হবে, আপনার ইনভেন্টরি কতটুকু রাখতে হবে। আমার কথা বুঝে আসছে স্যার? জি স্যার। সেজন্য যেটা হয় দেখবেন যে অনেক ইউনিভার্সিটিতে ম্যাক্সিমামই বিদেশে যে বিজনেস স্কুলগুলোতে সাপ্লাই চেইনের আলাদা একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট অথবা এমবিএ তে সাপ্লাই চেইনের একটা ডিগ্রি দেয়। আমি একটু কনফিউজড হয়ে যাই, সেটা হচ্ছে যে মার্কেটিং এর তো অনেকগুলো মানে তার অ্যাক্টিভিটি আছে। এখন সাপ্লাই চেইন ইন্ডিপেন্ডেন্টলি এই ধরনের তার ইনভেন্টরি প্রোডাকশন, তার মানে তার একটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট কিন্তু আছে, অপারেশনস ডিপার্টমেন্ট, সে কিন্তু আলাদা অপারেশনসটাকে চালাচ্ছে। তখন সাপ্লাই চেইনের এটা কি ইন্টিগ্রেশন, সাপ্লাই চেইন যেটা করবে সবাইকে ইন্টিগ্রেট করবে, রাইট? প্রোডাকশন, অপারেশন, মার্কেটিং, রিটেইলার, ডিস্ট্রিবিউটর সবাইকে ইন্টিগ্রেট করবে। মার্কেটিং এর কাজ কি? তার একটা কাস্টমার ভ্যালু ক্রিয়েট করে, সে পাইপলাইনে সমস্ত কিছু অ্যাভেল করে রাখবে, যখন দরকার হবে তখন সে ওই লাইনে পুশ করবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমার অনেকদিনের একটা কনফিউশন ছিল স্যার, মার্কেটিং কি স্যার ইন ওয়ান কনটেক্সট স্যার সাপ্লাই চেইনের পার্ট না স্যার? জি স্যার। মার্কেটিং কি স্যার সাপ্লাই চেইনের একটা পার্ট বলা যায় না? হ্যাঁ, সাপ্লাই চেইনের একটা পার্ট মানে মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট সবকিছুই সাপ্লাই চেইনের মধ্যে ইনভলভ থাকে। জিনিসটা হচ্ছে এই ডিপার্টমেন্ট যখন কোনো ডিসিশন নিতে যায়, নরমালি যেটা হয় আমি জানি না, সাপ্লাই চেইনের যে ডিপার্টমেন্ট আছে ওই যে আমরা যেটা বললাম এটাকে সবাইকে ইনভলভ করতে হয়। এই জন্যই আমরা বলছি যে সাপ্লাই চেইনে অ্যাগ্রিগেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেহেতু এখানে নাম্বার অফ পার্টিস ইনভলভ, যেমন ফাইন্যান্সের ক্ষেত্রে, ফাইন্যান্স একটা বিজনেস যখন আপনি করতে যাবেন দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর সাথে কিন্তু মার্কেটিং জড়িত আছে। অর্থাৎ মার্কেটিং যদি তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস কি হবে, সেটা তার ডিমান্ডকে কতটুকু এফেক্ট করবে, সেই ইনফরমেশনটা আপনাকে না দিলে কিন্তু ফাইন্যান্সিং সেক্টর ঝামেলায় পড়ে যাবে। সুতরাং হোল অর্গানাইজেশনের কিন্তু দেখবেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বুঝতে পারছেন স্যার? জি স্যার, টোটাল বিজনেসটা হচ্ছে সাপ্লাই চেইনের চলে। তো টোটাল বিজনেস যদি কনসিডার করতে চাই ওখানে মার্কেটিং, অপারেশন, বিজনেস আর সাপ্লাই চেইন আমার সাপ্লাই চেইন হচ্ছে একটা ভাস্ট একটা জায়গা। স্যার আপনি এই যে লাস্ট যেটা বললেন যে মার্কেটিং প্রমোশনের থেকেই আমরা সব তথ্যগুলো পাই, এই ফাইন্যান্স, অ্যাকাউন্ট। না, আমি মার্কেটিং ক্ষেত্রে বলি নাই, আমি কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই বলছি। জি স্যার, আমিও স্যার আপনার সাথে একমত স্যার। এই ধারণা থেকেই মনে হয় স্যার আধুনিক সাপ্লাই চেইনের উৎপত্তি হয়েছে। কারণ আলাদা কাজ করতে পারবে না। আর সরি, আমি আপনাদেরকে একটা কনসেপ্ট একটু আমার মনিরুল স্যারের নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে, আমরা আপনি একটু কাছাকাছি দেখেন, একটু ইয়া করা যায় কিনা, কথাটা ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা না বোধহয় এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে। হ্যাঁ, এই হঠাৎ করে বোধহয় হয়েছে। আর আমি একটা জিনিস, ব্যাকলগটা হচ্ছে দিস ইজ ক্লোজ টু স্টক আউট, অর্থাৎ আপনার কাস্টমার অর্ডার দিল আপনি অর্ডার ফুলফিল করতে পারলেন না, ইন ফিউচারে রেখে দিলেন, এটাকে আমরা বলি ব্যাকলগ।
আমার কথা বুঝতে পারছেন স্যার? অর্থাৎ সিচুয়েশন দুইটা হয়, সিচুয়েশন দুই হয়। কাস্টমার আপনাকে অর্ডার দিল, আপনি বললেন যে ভাই নাই, সে আরেক জায়গা থেকে কিনে নিয়ে গেল, এটাকে আমরা বলি স্টক আউট কস্ট। ইয়েস। আর আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে প্রি অর্ডার দেয় না স্যার, অর্থাৎ কাস্টমার অর্ডার দিল, আপনি বললেন যে নাই, আমি 10 দিন পরে দিব। এগুলা, এই অর্ডার গুলো যদি আপনি এইভাবে রেখে দিতে পারেন, এটাকে আমরা বলি ব্যাকলগ। অর্থাৎ অর্ডার গুলোকে লিখে থাকে ব্যাকলগ আর স্টক আউট, মানে সে যদি চলে যায়, কাস্টমার যদি চলে যায়, তাহলে আমরা বলি স্টক আউট। আর দেখবেন যে কাস্টমারকে যদি আপনি এইভাবে রেখে দেন, তাহলে কোনো না কোনো বেনিফিট দিতে হয় কাস্টমারকে, এটাকে, এটা হচ্ছে ব্যাকলগ কস্ট। হঠাৎ করে আমার মনে পড়লো যে এখানে বোধহয় আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি না। তাইলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আপনারা স্যারের সাথে কথা বলবেন, আর যদি নাও হয় তাহলে নরমালি কস্টিং এর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় থাকে, ওটা পরে দেখা যাবে স্যার। ঠিক আছে স্যার, আমার বোধহয় শেষ করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম।